দেখুন, আপনি আমার পাশে আসার চেষ্টা করবেন না। আমি এই বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে এই বিয়ে করতে বাধ্য করা হয়েছে। কি বলতেছো এগুলা? তুমি আমার হাজবেন্ড, আমি তোমার কাছে যাব না তো কে যাবে বলো? আর তুমি যে বলতেছো জোর করে তোমাকে বিয়ে দিছি, আমি কি তোমাকে জোর করে এই বিয়েতে রাজি করিয়েছি নাকি? আমার এখানে কি ভুল আছে বলো তো? আপনাকে আমি বউ হিসেবে কখনো মেনে নিতে পারবো না, এটা সম্ভব না। আপনি আমার থেকে দূরে থাকার চেষ্টা করবেন, আমিও আপনার সাথে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে চলাফেরা করব। তোমাকে কে বলেছে এই বিয়েতে রাজি হতে? তুমি যদি রাজি না হতে তাহলে কেউ তোমাকে জোর করে বিয়ে দিতে পারতো না। কিন্তু তুমি বিয়ে করার পর এভাবে নাটক করতেছো কেন? আমার জীবনটা এইভাবে শেষ করতে পারো না তুমি? আপনার জীবনে আমি শেষ করেছি মানে? শেষ মুহূর্তে এসে আপনার বিয়েটা ভেঙে যায়, তাও আবার যৌতুকের টাকার জন্য। আপনার বাবার কি টাকার অভাব আছে নাকি যে সামান্য যৌতুকের জন্য বিয়ে ভেঙে দিতে হইল? দেখো, আমার বাবার কাছে সামান্য টাকা কোনো বিষয় না, কিন্তু আমার বাবা অনেক রাগী একজন মানুষ। সে আগেই বলেছে ছেলের পরিবার থেকে যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি কিছুই দিব না, কিন্তু যদি আমার কাছে কিছু না চায় তাহলে আমি তাদেরকে সব কিছু দিয়ে ভরিয়ে দেব। কিন্তু তারা বিয়ের দিন এইভাবে যৌতুকের জন্য হট্টগোল শুরু করে দিয়েছিল সবার সামনে। বাবা এটা সহ্য করতে পারেনি, তাই বিয়েটা ভেঙে দিয়েছে। কিন্তু তোমাকে যে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিবে এটা আমি কখনোই জানতাম না। আমি তো শুধু কান্না করতেছিলাম, কিন্তু হঠাৎ আমার বড় বোন এসে বলল আজকে নাকি আমার বিয়ে হবে। কার সঙ্গে বিয়ে হবে এটা তখন বলার মতো মনোবল আমার কাছে ছিল না, তাই আমি আর কিছুই বলিনি। আমি কি করব বলেন? আমার বাবা মা আমাকে জোর করে এই বিয়েতে রাজি করিয়েছে। আমি তো এই বিয়েতে রাজি হইনি, আমাকে জোর করে রাজি করানো হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি আমার থেকে প্রায় 7 বছরের বড়। আমি সবেমাত্র কলেজ পড়ুয়া একটা ছেলে। আপনার মতো একটা সিনিয়র মেয়েকে কিভাবে বউ হিসেবে মেনে নেব বলেন? নয়ন আর লামিয়া দুজনের বাবাই পরস্পর বন্ধু। তাদের বন্ধুত্বের সম্পর্কে অনেক গভীর। লামিয়ার বিয়ে ভেঙে দেওয়াতে নয়নের বাবা তার ছেলেকে জোর করে লামিয়ার সঙ্গে বিয়ে দেয়, কিন্তু নয়ন এটা মানতে পারছে না। তার বয়সের থেকে 7 বছরের বড় একটা মেয়েকে বউ হিসেবে সে কখনোই মানতে পারবে না। নয়ন কল্পনা করতে পারেনি যে তার এরকমভাবে বাসর ঘর হবে, কিন্তু লামিয়া বরাবরই বলে যাচ্ছে এখানে তার কোনো দোষ নেই। সে জানতো না নয়নের সঙ্গে তার বিয়েটা হচ্ছে, কিন্তু নয়ন যেন বিষয়টা মানতেই পারছে না। দেখো, এখানে আমারও কোনো ভুল নেই, তোমারও কোনো ভুল নেই। আমরা দুজন পরিস্থিতির শিকার, কিন্তু যা হবার তা তো হয়ে গেছে। এটা নিয়ে কথা বললে কি এর কোনো সমাধান বের হবে বলো? আমরা দুজনেই তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে আমাদের বাসর রাত, কিন্তু বাসর রাতে এইভাবে যদি তুমি মন খারাপ করে থাকো তাহলে কি আমি ভালো থাকতে পারি বলো? এমনিতে আমার মন ভালো নেই, তারপর আবার তুমি আমাকে দোষারোপ করতেছো। এখন আমি কি করব বলো তো? আমি কি এখন আত্মহত্যা করব? কি বলতেছেন? আত্মহত্যা করবেন মানে? আমার জন্য? কেন আপনি আত্মহত্যা করবেন? ভুল তো আপনার ছিল না, ভুল করেছে আপনার বাবা। আর আমার বাবা এখন তারা আমার অভিভাবক না। আমি পারতেছি কিছু বলতে, না পারতেছি এই জ্বালা সইতে। তবে এখন আর কিছু করার নেই, তাই বুকে পাথর চাপা দিয়ে হলেও এই পরিস্থিতি আমাকে মেনে নিতে হচ্ছে। কিন্তু আপনাকে কি আমি কখনো নিজের বউয়ের মর্যাদা দিতে পারবো? সেটা এখনো আমার কাছে ধোঁয়াশা। লামিয়ার মন এমনিতেই অনেক খারাপ, কারণ যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল বিয়েটা ভেঙে গেছে। এই কষ্ট এখনো সে ভুলতে পারেনি। এর মধ্যেই হঠাৎ আবার নয়নের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়, কিন্তু নয়ন তার উপর খুশি নয়, তাকে বউ হিসেবে স্বীকৃতি দিতে পারবে না। তার এখন কি করা উচিত সে নিজেও এটা বুঝতে পারছে না। সে শুধুই ভাগ্যের উপর দোষারোপ করে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি আর এখন এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। যেটা হওয়ার তা তো হয়ে গেছে। তারপরও আমি চেষ্টা করব সমাধান করার পারিবারিকভাবে। তবে আমার মনে হয় না কিছু হবে। তারপরও আমি আমার বাবার সঙ্গে কথা বলবো। না, আপনি এরকম কিছু করবেন না। আমাকে কথা দিন। আমার বাবাকে আমি অনেক সম্মান করি, তারপর আঙ্কেলকেও আমি অনেক সম্মান করি। তাদের আমার উপর একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেটাকে আমি কখনোই নষ্ট হতে দিব না। বুকে পাথর চাপা দিয়ে হলেও এই সিদ্ধান্তকে আমি মেনে নিচ্ছি। তারপরও আপনি তাদের কিছু বলেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথাই থাকলো। রাত অনেক হয়ে গেল, এখন ঘুমিয়ে পড়ো। কি ব্যাপার, আপনি বালিশ কম্বল নিয়ে কোথায় যাচ্ছেন? মানে আমি নিচে ঘুমাই,
তুমি হলে আমার হাজবেন্ড, তোমাকে তো আমি নিচে ঘুমাতে দিতে পারি না। তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাই। নয়ন লামিয়ার কথা শুনে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। নয়ন কিছুই বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। সে লামিয়াকে কিভাবে বলবে যে খাটে ঘুমাতে, কিন্তু যখন দেখলো যে লামিয়া সবকিছু নিয়ে নিচে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখন আর সে নিজেকে ধরে রাখতে পারল না। সে বলেই ফেলল, দেখুন, আপনি নিচে ঘুমালে আমার অনেক খারাপ লাগবে, তাই আপনি দয়া করে উপরে ঘুমান। এটা আমার অনুরোধ আপনার কাছে। কি বলতেছো? আমি তোমার সঙ্গে ঘুমালে তোমার কোনো সমস্যা হবে না? তুমি তো একটু আগে বললে আমাকে তুমি বউ হিসেবে কখনোই মেনে নিতে পারবে না, এখন আবার বলতেছো তোমার সঙ্গে ঘুমাতে। এখন যত যাই হোক, আপনি তো আমার বিয়ে করা বউ, আপনাকে আমি এভাবে অসম্মান করতে পারি না। আপনি নিচে ঘুমাবেন এটা আমি মেনে নিতে পারবো না। তার থেকে আপনি উপরে ঘুমান, তাতে আমি একটু হলেও স্বস্তি বোধ করব। নয়নের এইরকম ব্যবহার দেখে লামিয়া তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। লামিয়া বুঝতে পারছিল না এটা কি আসলে নয়ন বলতেছে, নাকি যে একটু আগে তাকে বউ হিসাবে মেনে নিতে পারছিল না সেই নয়ন এখন তাকে খাটে ঘুমাতে বলছে। নয়নের এরকম নম্রভদ্র ব্যবহারের জন্য লামিয়া ধীরে ধীরে নয়নের প্রেমে পড়ে যাচ্ছিল। সে এখন উপলব্ধি করতে পারতেছে নয়ন তার জন্য পারফেক্ট একজন মানুষ, পারফেক্ট একজন হাজবেন্ড হতে পারবে। কিন্তু লামিয়া কি একটু বেশি ভেবে ফেলতেছে না? নয়ন কি আসলে তাকে মন থেকে মেনে নিতে পেরেছে, তাও আবার এত তাড়াতাড়ি? আচ্ছা ঠিক আছে, তোমার কথায় আমি সম্মান করি, কারণ আজকে থেকে তুমি আমার হাজবেন্ড। আমি তোমার থেকে বয়সে বড় হতে পারি, কিন্তু সম্মানে তুমি আমার অনেক বড়। আমি তোমার সকল কথাতেই সম্মতি দেওয়ার চেষ্টা করব। সবাইকে দেখিয়ে দেব যে জুনিয়র ছেলেকেও কিভাবে বিয়ে করে আদর ভালোবাসা দিয়ে তার মন জয় করা যায়। আপনি মনে হচ্ছে একটু বেশি বেশি বলতেছেন। এখন আর কিছু না বলে শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে, সকালে আবার উঠতে হবে। আচ্ছা, আমার মনে একটা কথা বারবার নাড়া দিয়ে যাচ্ছে। আমি যদি তোমাকে সেই কথাটা বলি, তুমি কি আমার উপর রেগে যাবে? আমাকে ভুল বুঝবে না তো তুমি? না না, ভুল বুঝবো কেন বলেন, আপনি কি বলতে চান? আজকে তো আমাদের বাসর রাত। আমার অনেক ইচ্ছা ছিল বাসর ঘরে আমার হাজবেন্ডের সঙ্গে রোম্যান্স করব, ভালোবাসা দিব, কিন্তু আমার যে এইভাবে বিয়ে হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তুমি কি আমাকে আদর করতে পারবে না? আমাকে ভালোবাসা দিতে পারবে না? নয়ন লামিয়ার কথা শুনে তার চোখগুলো বাদামির মতো বড় বড় হয়ে গেল। নয়নের হাত পা কাঁপতে শুরু করেছে। সে ধীরে ধীরে নার্ভাস হয়ে যাচ্ছে, কারণ এরকম সিচুয়েশনে সে কখনো পড়েনি। নয়ন এখন বুঝতে পারছে না তার কি করা উচিত। লামিয়াকে সে কি বলবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ নয়ন বলে উঠল, দেখুন, আপনাকে এখনও আমি আমার বউ হিসেবে মন থেকে মেনে নিতে পারিনি, তাই আমার সঙ্গে এরকম কোনো কথা বলবেন না দয়া করে। ভালোবাসাটা বড় জিনিস, যখন ভালোবাসা জন্মে যায় একজনের জন্য, সে ভালোবাসা কখনোই শুকিয়ে যায় না। যেদিন আপনার উপর আমার ভালোবাসা জন্মাবে সেই দিনে আমাদের রোমান্টিক মুহূর্ত আসবে। তাহলে আজকের এই সুন্দর মুহূর্তটা এইভাবে নষ্ট করে দিবে তুমি? প্রত্যেকটি নারীর জীবনে একবারই বাসর রাত আসে। বাসর রাত কিন্তু প্রতিদিন হয় না। তাই যেগুলো হয়ে গেছে সেগুলো যদি ভুলে যেতে, তাহলে সামনের দিনগুলো অনেক ভালো কাটতো আমাদের। তাই আজকের রাতটা কি সবকিছু ভুলে ভালোবাসার চাদরে ঢেকে দেওয়া যায় না? দেখুন, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি এই বিষয়ে করে কথা বলতে চাচ্ছি না। আমি ঘুমালাম, আপনিও ঘুমিয়ে পড়েন, সকালে আমার কলেজে যেতে হবে। নয়ন কথা বলে পাশ ফিরে শুয়ে পড়ল। তার ভেতরে অস্থিরতা কিছুতেই কমছিল না। অন্যদিকে লামিয়া নীরবে বসে থেকে নিজের অনুভূতিগুলো সামলানোর চেষ্টা করছিল, কিন্তু তার মনের ভাঙ্গনটা স্পষ্ট ছিল। এই রাতটা দুজনের কাছে অচেনা, অস্বস্তিকর এবং ভারী হয়ে উঠছিল। সকালে ঘুম থেকে ওঠার পর নয়ন তাকিয়ে দেখে শাড়ি পরে আয়নার সামনে ভেজা চুল নিয়ে লামিয়া দাঁড়িয়ে আছে, চোখে কাজল দিচ্ছিল। নয়ন এটা দেখে তার চোখ সরাতে পারছিল না। লামিয়ার দিক থেকে নয়নের রাতের কথা যেন তার মনে নেই। সে লামিয়াকে কি কথা বলেছিল সেটা তার মাথায় নেই, সেজন্য লামিয়ার প্রেমে পড়ে গেল। নয়ন কিছু না ভেবে লামিয়াকে তার পাশে এসে বসতে বলল, কি হয়েছে, কিছু বলবে? না, এমনি আপনাকে ডাকলাম। আর কি, আমার কলেজে যেতে হবে তো, তাই আমার রেডি হতে হবে। নয়ন লামিয়াকে কাছে ডাকার পরে লামিয়া কি বলবে সেটা তার মাথায় আসতেছিল না। একটা মেয়েকে যে এত সুন্দর দেখতে হতে পারে এটা লামিয়াকে না দেখলে হয়তো বুঝতে পারতো না। নয়ন কি তবে লামিয়ার প্রেমে পড়ে গেছে? লামিয়াকে কিছু একটা বলার জন্য তার কাছে ডেকে নিয়ে এসেছিল, কিন্তু এখন যেন তার মুখে আর কোনো কথাই নেই। লামিয়াকে
কি বলবে সে তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে। শুধু ফ্যাল করে লামিয়ার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা রেডি করতেছি, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও। তোমাকে নাস্তা দিচ্ছি, তুমি খেয়ে কলেজের দিকে যাও। এই বলে লামিয়া উঠে যেতে লাগলে নয়ন তার হাত ধরে টান দিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর তার শরীর ওপর উঠে তাকে আদর করতে শুরু করে। নয়নের এই কাণ্ড কারখানা দেখে লামিয়া তো অবাক। লামিয়া ভাবতেও পারেনি নয়ন তাকে এত তাড়াতাড়ি কাছে টেনে নিবে। সে তো ভেবেছিল তাদের সম্পর্ক জোড়া লাগতে অনেক সময় লাগবে। আপনাকে এইভাবে দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কোনোদিন আমার বেডরুমে কোন মেয়ে মানুষ এভাবে দেখিনি, তাই আপনাকে দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আপনি এত সুন্দর কেন বলুন তো? আপনাকে যতই দেখি ততই যেন প্রেমে পড়ে যাচ্ছি। আপনার এত সুন্দর হওয়া উচিত হয়নি, যে কেউ তো আপনার সৌন্দর্যের প্রেমে পড়ে যেতে পারে। কালকে রাতে তো আমাকে কাছে টেনে নিচ্ছিলে না, আজকে হঠাৎ কি এমন হলো এইভাবে হাত ধরে টেনে খাটের উপর শুইয়ে দিলে? আমাকে কি তুমি মন থেকে মেনে নিতে পেরেছো, নাকি শুধু আমাকে ব্যবহার করতেছো? সত্যি করে বলো তো। এটা আপনি কি কথা বললেন? আমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করতেছেন আপনি। আমি ওই রকম ছেলে না। আপনি আমার বিয়ে করা বউ। আপনাকে দেখে আমার অন্যরকম ফিল হতে পারে, তাই বলে আপনি আমাকে এভাবে খোঁচা দিয়ে কথা বলবেন? আমি চলে যাচ্ছি, ফ্রেশ হয়ে কলেজে যাব। সরি, আমার আসলে ভুল হয়েছে। আমার কথাটা বলা একদমই উচিত হয়নি। আমার কথায় কোনো কষ্ট পেও না প্লিজ। আমি আসলে নার্ভাস ফিল করতেছি, বুঝতে পারতেছি না কি বলবো তোমাকে। আসলে এরকম সিচুয়েশনে আমি কখনোই পড়ি নাই, তাই নিজেকে ঠিক মতো সামলাতে পারতেছি না। তুমি কষ্ট পেও না আমার কথায়। দেখুন, সব কথাই তো আর কষ্ট পেলে চলবে না। আপনিও যেমন নার্ভাস, আমিও তেমন নার্ভাস, তাই আপনার কথাগুলো আমি ভুলে গেলাম। সত্যি বলতে কি, আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল নিচ্ছিলেন, আপনাকে দেখে আমার কেমন জানি লোভ লাগতেছিল, তাই আপনাকে ডেকে নিয়ে খাটে শুইয়ে দিয়ে আপনার উপর শুয়ে আছি। কি যে ভালো লাগতেছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা হয়েছে, অনেক রোম্যান্টিক কথাবার্তা বলছো। এখন চলো খাওয়া দাওয়া করে কলেজে যাও। আমারও আজকে বাইরে একটু কাজ আছে, তোমাকে রেডি করিয়ে দিয়ে আমিও বের হব। চলো তাহলে। লামিয়া উঠে যাবে, হঠাৎ নয়ন আবার লামিয়াকে টান দিয়ে খাটের উপর শুইয়ে দিল। তার ঠোঁট দুটি তার ঠোঁটের সঙ্গে লাগিয়ে লিপ কিস করতে শুরু করলো। লামিয়া ও আর নিজেকে ধরে রাখতে পারলো না। নয়ন লামিয়াকে লিপ কিস করতেছিল আর পা দিয়ে লামিয়ার শাড়ির উপরের দিকে টেনে নিচ্ছিল। তার এভাবে রোমাঞ্চ করতে করতে নিজেদেরকে উজাড় করে ভালোবাসতে শুরু করলো। তারা ভালোবাসার সমুদ্রে তলিয়ে যেতে শুরু করলো। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করলো তাদের নতুন যাত্রা। তারা দুজন দুজনকে কত ভালোবাসে এই সম্পর্কের মধ্য দিয়ে সেটা ফুটে উঠল স্পষ্টভাবে। হঠাৎ নয়ন বলে উঠল, ওহো, আমার তো মনে নেই। বাইরে আমার ব্রাশ আছে, আপনি এখানে থাকেন, আমি ব্রাশটা নিয়ে আসি। আমার লেট হয়ে যাবে, ফ্রেশ হয়ে কলেজে যেতে হবে তাড়াতাড়ি। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? নাকি রোম্যান্স করতে করতে সবকিছু গুলিয়ে ফেলেছো? তোমার কোনো খেয়াল আছে তুমি এভাবে বাইরে যাবে? এখনই তো বাইরে চলে যেতে আমি না বললে। সরি, আসলে এরকম সময় কখনো কাটাইনি। এত ভালোবাসার মুহূর্ত কখনো আমার কাছে ধরা দেয়নি, তাই সব কিছু ভুলে গেছি। আপনাকে ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। এখনই তো মান সম্মান সব চলে যেত। একটা কাজ করুন, আপনিও তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। কখন কে এসে ডাক দেয় তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তাড়াতাড়ি উঠে পড়েন, আমি ব্রাশটা নিয়ে আসতেছি। এটা তুমি একদম ঠিক কথা বলেছো। আমিও তাড়াতাড়ি উঠি। এইভাবে যদি কেউ দেখে ফেলে তাহলে লজ্জার মধ্যে পড়ে যাব। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করতেছি। নয়নে লামিয়া তাদের ভালোবাসার সময় কাটানোর পরে তারা দুজন ফ্রেশ হয়ে নয়ন খাওয়া দাওয়া শেষ করে কলেজে চলে গেল। এদিকে লামিয়া তার একটা গুরুত্বপূর্ণ কাজে বাইরে চলে গেল। নয়ন কলেজের দিকে যাচ্ছিল, যাওয়ার সময় তার বন্ধু রাকিবের সাথে তার দেখা। কিরে নয়ন, তোকে কালকে থেকে ফোন দিচ্ছি, তোর ফোন বন্ধ পাচ্ছি কেন? তুই তো কখনো ফোন বন্ধ রাখিস না, নাকি বিয়েতে গিয়ে কোনো মেয়ের পেছন পেছন ঘুরছিস? আরে না, এরকম কিছুই না বন্ধু, অনেক ঝামেলার মধ্যে ছিলাম, ফোনে চার্জ ছিল না। ফোন যে কখন বন্ধ হয়ে গেছে আমি নিজেও জানি না, সেজন্যই ফোন দিয়ে ফোন বন্ধ পেয়েছিস। ও আচ্ছা, এই কথা। তোর কি মাথায় আছে আজকে কিন্তু পরীক্ষা আছে? প্রত্যেক সপ্তাহে ক্লাস পরীক্ষা দিতে বন্ধু আমার আর ভালো লাগে না। পড়তে পড়তে জীবনটা একদম ঝালাপালা হয়ে গেল। একদম ঠিক কথা বলেছিস বন্ধু, এত পরীক্ষা দিতে আর ভালো লাগে না। কবে যে পড়াশোনা শেষ হবে, একটু শান্তি মতো থাকতে পারবো।
কয়েকদিন যাবৎ পড়াশোনা করতে পারিনি। পরীক্ষাতে কি যে লিখবো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা ওকে চল, ক্লাসে যেতে হবে, এমনিতেই লেট হয়ে গেছে। পরীক্ষা শুরু হয়ে গেলে পরে আবার দেখবি খাটার স্যার আমাদেরকে ঢুকতেই দেবে না, তাই দ্রুত চল। আর হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে, নীলা কিন্তু তোকে দেখা করতে বলেছে। আমাকে শুধু ফোন দিয়ে প্যারা দিচ্ছে। এই মেয়েটাকে তো আমার পিছন ছাড়াতে পারতেছি না। বল তো বন্ধু, কি যে একটা ঝামেলা না। ওকে কতবার আমি বলবো ওকে আমি পছন্দ করি না, তারপরও আমাকে বারবার ডিস্টার্ব করে, আমার পিছনে লেগেই আছে। সবই তো বুঝতে পারছি বন্ধু, কিন্তু আমার মনে হয় না ওই মেয়ে তোর পেছন ছাড়বি। ও তোকে রাজি করিয়ে তারপরে শান্ত হবে, এর আগে মনে হয় না শান্ত হবে। আর আমি তো বুঝতে পারছি না, ওই মেয়েটাকে দেখতে তো অনেক সুন্দরী, তাহলে তুই ওই মেয়েটাকে পছন্দ করিস না কেন বলতো মামা? আমার ওকে ভালো লাগে না, তাই ওর প্রস্তাবে আমি রাজি হচ্ছি না। আর এখন তো সম্ভবই না। এখন যদি ওর প্রস্তাবে রাজি হই তাহলে আমার জীবন একদম শেষ করে দিবে। কি ব্যাপার তোর, সত্যি করে বলতো, প্রেম করিসনি তো আবার? আমার তো তোর কথা শুনে কেমন যেন সন্দেহ লাগছে, আমার মনে হচ্ছে তুই প্রেম করছিস। না রে, এরকম কিছুই না। তুই যা ভাবতেছিস সব ভুল। এইসব প্রেম প্রীতির মধ্যে আমি যেতে চাই না। আমি সবসময় আমার পড়াশোনায় ফোকাস করতে চাই, সেজন্য কোনো মেয়ে মানুষের চক্করে আমি পড়তে চাইনি। কিন্তু এখন অন্য একটা ব্যাপার আছে, যার জন্য কোনো মেয়ের সঙ্গে আমার কথা বলাই ঝামেলা। তোকে পরে সব খুলে বলবো, এখন তাড়াতাড়ি ক্লাসে যেতে হবে। নীলা নয়নের ক্লাসে পড়াশোনা করে, তারা একই ইয়ারে পড়াশোনা করতেছে। নীলা ওকে পছন্দ করে, কিন্তু নয়ন নীলাকে একদমই পছন্দ করে না। নয়ন সবসময় তার পড়াশোনার দিকে ফোকাস করতে চায়, কিন্তু এখন তো সে বিবাহিত, তাই নীলার সঙ্গে কথা বলাও সমস্যা হয়ে যাবে এখন। তাই সে নীলাকে এখন আরও বেশি এড়িয়ে চলতে চায়। নীলাকে অনেকবার নিষেধ করার পরও সে বারবার শুধু নয়নকে প্রেমের প্রস্তাব দিয়ে যাচ্ছে। নয়ন পরীক্ষা শেষ করে রুম থেকে বের হয়ে মাঠে গিয়ে দাঁড়িয়ে আছে, তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। হঠাৎ কলেজের গেটের দিকে তাকিয়ে দেখে লামিয়া আসতেছে। লামিয়াকে দেখে নয়ন চমকে যায়। এই যে মিস্টার, ক্লাস শেষ হলো তোমার তাহলে, নাকি এখনো ক্লাস বাকি আছে? না, আজকে তো কোনো ক্লাস নেই, আজকে পরীক্ষা ছিল। আমি হয়তোবা আপনাকে ভুলে বলেছিলাম ক্লাসের কথা। আজকে ছিল পরীক্ষা, পরীক্ষা শেষ, তাই বন্ধুর সাথে একটা আড্ডা দিচ্ছি। আরে ম্যাডাম, আপনি ভালো আছেন? আপনি আমাকে চিনতে পেরেছেন আপনি? না তো, তোমাকে তো আমি চিনতে পারতেছি না। কে তুমি? তোমার নাম কি? ম্যাডাম, আমাকে চিনতে পারেননি? আমি তো আপনার রেস্টুরেন্টের রিসেপশনে কাজ করতাম, 1 বছর হয়ে গেল চাকরিটা ছেড়ে দিয়েছি, পড়াশোনায় মনোযোগ দিয়েছি, তাই হয়তো আমাকে চিনতে পারছেন না। ও আচ্ছা, তাহলে তুমি সেই রাকিব। আসলে মাথা থেকে বেরিয়ে গেছিল, আমি তোমাকে চিনতে পারিনি। আর চিনবই বা কি করে? আমি তো রেস্টুরেন্টে তেমন একটা যেতাম না। রেস্টুরেন্টে তো বাবাই দেখাশোনা করতো, আর এখনো বাবাই দেখাশোনা করে, তাই তোমাকে চিনতে পারিনি। তা কেমন আছো তুমি? আর নয়ন কি তোমার বন্ধু হয় নাকি? হ্যাঁ ম্যাডাম, নয়ন আর আমি ক্লোজ ফ্রেন্ড, আমরা অনেক আগে থেকেই একে অপরকে চিনি, আমরা দুজনে সবসময় একসাথে থাকি, অনেক গভীর বন্ধুত্ব তো আমাদের মধ্যে। আচ্ছা ভালো কথা, আপনি নয়নকে কিভাবে চেনেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাকিবের এই প্রশ্ন শুনে লামিয়া একটু ঘাবড়ে যায়। সে নয়নের কথা ভেবে কিছু বলতে পারছিল না, তার মুখে যেন তালাবদ্ধ হয়ে গেছে। সে ভাবতেছে নয়ন যেহেতু তাদের বিয়ের বিষয়ে কিছু বলতেছে না, সে কিভাবে বলবে? যদি বিয়ের বিষয়ে কথা বললে নয়ন রেগে যায় বা কোনো কষ্ট পায়, সে বুঝতে পারছিল না তার এখন কি বলা উচিত। কোনোভাবেই সে রাকিবকে কথা ঘুরিয়ে অন্য কথা বলতে শুরু করে। আচ্ছা, ওগুলো কথা বাদ দাও। তোমাদের পড়াশোনা কেমন চলছে? আর আজকের পরীক্ষা দিলে পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা, জীবনটা শেষ হয়ে গেল। তা আপনি হঠাৎ আমাদের কলেজে আসলেন কেন? কাউকে খুঁজতে এসেছেন নাকি? নাকি এখানে আপনার কেউ পড়াশোনা করে? ওই রকমই ধরো, কেউ এখানে পড়াশোনা করে পার্সোনাল, তাই তোমাকে আর বললাম না কিছু। আর নয়ন, আজকে কি তুমি খুব ব্যস্ত আছো নাকি? যদি ব্যস্ততা না থাকে তাহলে আমার সঙ্গে যেতে হবে তোমার। কি বলেন, কোথায় যাবেন এখন আবার? আমি তো খাওয়া দাওয়া করিনি এখনো, আমার ভালো লাগতেছে না, একটু ফ্রেশ হলে ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, বলতেছেন যেহেতু, তাহলে চলেন। রাকিবের নয়ন আর লামিয়ার কথা মাথার উপর দিয়ে যাচ্ছিল, সে বুঝতে পারছিল না কি হচ্ছে এখানে। লামিয়া কেন নয়নকে ঘুরতে নিয়ে যেতে চাচ্ছে, তাদের মধ্যে কি সম্পর্ক সেটা সে বুঝতে পারছিল না। এটা ভাবতে ভাবতেই এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল যে ঘটনার কারণে পুরো দৃশ্য
পর্দায় পাল্টে গেল। রাকিব তাকিয়ে দেখলো নীলা এদিকেই দৌড়ে আসছিল। রাকিব সাময়িকভাবে ভেবেছিল হয়তো নয়নকে আবার সেই আগের মতোই প্রেমের প্রস্তাব দিবে, কিন্তু এবার আর প্রেমের প্রস্তাব নয়, সরাসরি এসে নয়নকে জড়িয়ে ধরে সবার সামনে পুরো কলেজের মানুষ তাকিয়ে দেখছিল আর হাসাহাসি করছিল। নীলার এরকম কাণ্ড কারখানা দেখে রাকিব তো বেশ অবাক হয়ে গেছে, আর নয়নের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। তার মনে এখন একটাই ভয়, সে এখন লামিয়াকে কি উত্তর দেবে। আরে নীলা, কি করছিস সেগুলো? পুরো কলেজ দেখছে তোদের এই কাণ্ড কারখানা। এভাবে এসে তুই নয়নকে জড়িয়ে ধরলি কেন? তোর কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? সবাই কি ভাববে? আর প্রিন্সিপাল স্যার যদি জানতে পারে তাহলে তোদের দুইজনকে কিন্তু কলেজ থেকে বের করে দেবে। কলেজ থেকে বের করে দিবে? আমি যাকে ভালোবাসি তাকেই তো জড়িয়ে ধরেছি না, অন্য কাউকে দিয়ে জড়িয়ে তো আর ধরিনি। যদি কলেজ থেকে বের করে দেওয়া হয় আর আমার আর কোনো আফসোস থাকবে না আমার। লামিয়া যেন মুহূর্তের মধ্যে পাথর হয়ে গেল। তার মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। তার মাথার মধ্যে শুধু একটাই কথাই ঘুরপাক খাচ্ছে, কে এই মেয়ে আর নয়নের সাথে এই মেয়ের কি সম্পর্ক। সেই উত্তরগুলোই খোঁজা শুরু করেছে। এরই মধ্যে নয়নকে লামিয়া জিজ্ঞেস করলো, কি ব্যাপার? এই মেয়েটাকে বলো তো, তোমাকে এইভাবে সে জড়িয়ে ধরেছে, তোমার আর ওর মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি? আমাকে সত্যি করে বলো। তোমাকে কিন্তু আমি অনেক সাদাসিধা ভেবেছিলাম, কিন্তু তুমি যে এরকম ছেলে আমি তো কল্পনাও করতে পারিনি। দেখুন, আপনি যেরকম ভাবতেছেন সেরকম কিছুই না। এটা পুরোপুরি একটা ভুল ধারণা আপনার। আমি আপনাকে কখনোই ঠকাইনি, আপনাকে একটাও মিথ্যা কথা বলিনি আমি। তুমি আমাকে অবশ্যই ঠকিয়েছো। ওই মেয়েটা কে? তোমাকে এসে সবার সামনে জড়িয়ে ধরে কেন? ওই বুকে শুধু আমার থাকার কথা, অন্য কোনো মেয়ে নয়, বুঝতে পেরেছো? তুমি কিন্তু তোমার যে এই মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক আছে সেটা তুমি আমাকে কালকে বললে না কেন? বিশ্বাস করেন, নীলার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। নীল আমাকে পছন্দ করে, কিন্তু আমি নীলাকে পছন্দ করি না। ও আমাকে অনেক প্রপোজ করছে, কিন্তু আমি বারবার ওকে রিজেক্ট করে দিয়েছি। তারপরও আমার পিছন ছাড়তেছে না। আজকে তো সবার সামনে এসে জড়িয়ে ধরেছে, এটা আমি কখনোই আশা করিনি। আমাকে বিশ্বাস করুন। তুমি আমার হাজবেন্ড, তোমাকে আমার জিজ্ঞেস করার অধিকার আছে। তুমি শুধু আমার, তোমাকে অন্য মেয়ে এসে জড়িয়ে ধরবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। এখনো ভালো হবে সব সত্যি বলো, ওই মেয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক? রাকিব লামিয়ার মুখে হাজবেন্ড শব্দটা শোনার পরই যেন স্তব্ধ হয়ে গেল। সে মুহূর্তের মধ্যেই যেন কোথায় হারিয়ে গেল, বুঝতেই পারছিল না নয়ন আর লামিয়ার মধ্যে কি সম্পর্ক। এদিকে নীলাতল লামিয়ার মুখে হাজবেন্ড শব্দ শোনার পরে তেলে বেগুনে জ্বলে উঠেছে। সে নয়নকে বারবার জিজ্ঞেস করতেছিল, কে এই আপুটা যে নয়নকে হাজবেন্ড হিসেবে পরিচয় দিচ্ছিল। নয়ন কিছুই বুঝতে পারছে না এখন কি বলবে। কি ব্যাপার বন্ধু, তুই কিছু বল। এভাবে চুপ করে থাকিস না। লামি আপুর সঙ্গে তোর সম্পর্ক কি বলতো? উনি তোকে হাজবেন্ড বললো কেন? হাজবেন্ডকে হাজবেন্ড বলবে না তো কি বলবে উনি? আমার ওয়াইফ। কালকে আমাদের বিয়ে হয়েছে, তোকে বললাম না একটা ঘটনা আছে, পরে বলবো এটাই সেই ঘটনা। কি বলছিস এইগুলো তুই? এত বড় সিনিয়র একটা মেয়েকে কিভাবে বিয়ে করলি? আমার তো মাথায় কাজ করছে না। উনি তো তোর থেকে কমসে কম 8-9 বছরের বড় হবে আমার মনে হয়। বন্ধু, তোকে সব একসময় খুলে বলবো, এখন একটু চুপ করে থাক। এর মধ্যে অনেক রহস্য আছে, এখন সব কিছু বলা সম্ভব না। আগে নীলের দিকটা দেখে নিই। আমার দিকটা দেখবে মানে? উনি কি সত্যি তোমার ওয়াইফ হয়? হ্যাঁ, আমি ওনাকে কালকে বিয়ে করেছি। কালকে আমাদের জোরপূর্বক বিয়ে হয়ে যায়, কিন্তু এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ, এটাই বাস্তবতা। আর তুমি যে আমাকে সবার সামনে সেভাবে জড়িয়ে ধরলে, এটা কি তুমি ঠিক করলে বলো? এখন আমার ওয়াইফ আমাকে বিশ্বাস করতেছে না, ওনাকে আমি এখন কিভাবে বিশ্বাস করাবো? এগুলো সব মিথ্যে কথা। আমাকে ইগনোর করার চেষ্টা করতেছো তুমি, তাই না? তোমার কোনো বড় আপুকে নিয়ে এসে এই নাটকটা সাজিয়েছো, ঠিক না বলো? আমি এটা বিশ্বাস করি না, এটা যে তুমি বিয়ে করেছো। সত্যি কথা বলতেছি, তুমি বিশ্বাস করতেছো না কেন বলো তো? আমি কেন তোমাকে মিথ্যা কথা বলবো? আর বিয়ে নিয়ে কেউ কখনো মিথ্যা কথা বলে? নীলা আর নয়নের এরকম ঝগড়া দেখে রাকিব আর লামিয়া দেখতেছিল। লামিয়া যেন কারেন্টের শক লাগলো, যেরকম দাঁড়িয়ে থাকে সেভাবে দাঁড়িয়ে আছে। নীলা বুঝতে পারছিল না সে এখন কি করবে। নয়নের এরকম সম্পর্ক বিশ্বাস করতে পারছে না, কিন্তু নয়নের যে এই মেয়ের সঙ্গে সম্পর্ক নেই সেটা নয়নও জানে, নয়নের বন্ধুরাও জানে। কিন্তু এটা লামিয়াকে কিভাবে বিশ্বাস করাবে নয়ন? লামিয়া তো নয়নকে ভুল বুঝে ফেলেছে। তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে? আমি ভাবতে পারিনি যে তুমি আগে রিলেশন করেছিলে,
তবে কালকে যদি আমাকে সত্যিটা বলে দিতে আমি মাইন্ড করতাম না, কিন্তু আজকে আমি অনেক কষ্ট পেলাম তোমার এই ঘটনার জন্য। আপনি কেন বিশ্বাস করতেছেন না যে আমি এই মেয়েকে ভালোবাসি না? ওকে আমি পছন্দ করি না। এটা একতরফা ভালোবাসা। নীলাই শুধু আমাকে ভালোবাসে, আমি নীলাকে ভালোবাসি না। আমি প্রেম করতে চাইনি, আমি শুধু আমার পড়াশোনার দিকে প্রকাশ করতে চেয়েছিলাম। কিন্তু কালকে আপনার সঙ্গে আমার দুর্ভাগ্যবশত বিয়ে হয়ে গেছে, তারপরও সেটা আমি মেনে নিয়েছি। কিন্তু আপনি যে আমাকে ভুল বুঝতেছেন। এখন এই বিষয়ে আপনাকে আমি কিভাবে বিশ্বাস করাবো বলেন? আমি সত্যি বলতেছি, নীলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনার বিশ্বাস না হলে আপনি রাকিবকে জিজ্ঞাসা করেন। আমি এখন ওনাকে কি বলে ডাকবো বলতো? আপু ডাকবো, ম্যাডাম বলে ডাকবো, নাকি ভাবি বলে ডাকবো? কোন সময় কোন কথা বলতে হয় এটাও তুই এখনো শিখিসনি। তুই ওনাকে ভাবি বলে ডাক, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাবি, সত্যি কথা, নীলার সঙ্গে নয়নের কোনো সম্পর্ক নেই। নীলা শুধু একতরফা ভালোবাসে নয়নকে, কিন্তু নয়ন নীলাকে পছন্দ করে না। নীলা শুধু শুধু নয়নের পেছন পেছন ঘুরঘুর করছে, কিন্তু আজকে তো একটু বেশি বেশি করে ফেলেছে, তাও আবার আপনার সামনেই। ওই যে একটা কথাই আছে না, মরার ওপর খাড়ার ঘা। নয়নের আজকে ঠিক ওই রকম একটা পরিস্থিতিতে পড়ে গেছে, আপনি ওকে বিশ্বাস করুন। ঠিক আছে, আপাতত আমি তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, এই ঘটনা যদি দ্বিতীয়বার ঘটে তাহলে কিন্তু আমি সুইসাইড করে মরে যাব বলে দিলাম। যদি কোনো মিথ্যা কথা বলে থাকো আমাকে, এখনো সময় আছে, সত্যিটা বলো। আর যদি তোমাদের এই কথাগুলো সত্যি হয়, তাহলে এর পরবর্তীতে যদি কোনো দিন আমি এরকম দেখি, তাহলে কিন্তু আমি সেই দিনই আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেব। ভাবি, এরকম কিছুই হবে না, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। নীলা শুধুই একতরফা ভাবে ভালোবাসে নয়নকে। নয়ন ওকে একদমই পছন্দ করে না, আপনি নয়নকে বিশ্বাস করেন। আমি একটা কথা মিথ্যা বলিনি, নয়ন অনেক ভালো একটা ছেলে। নয়নের মতন ছেলে পাওয়া অনেক কঠিন ব্যাপার। আপনি যে ওর মতন একটা ছেলে হাজবেন্ড হিসেবে পেয়েছেন, সেটাতে আপনি ভাগ্যবতী। কোনো রকমভাবে লামিয়াকে নয়ন আর রাকিব বিশ্বাস করতে সক্ষম হয়েছে। এর মধ্যেই হঠাৎ নীলার বান্ধবী মারিয়া এসে সেখানে হাজির হয়। কি ব্যাপার নীলা, কি হয়েছে? কি সমস্যা? তুই এরকম কান্না করতেছিস কেন? সত্যি করে বল তো কি হয়েছে? আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি যাকে মন প্রাণ দিয়ে এতটা ভালোবেসেছি সে অন্য কারো হয়ে গেছে। মারিয়া, নয়ন নাকি ওই আপুকে বিয়ে করেছে। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে নয়ন মিথ্যা কথা বলতেছে। তুই রাকিবের কাছ থেকে বিস্তারিত শোন না, রাকিব সবকিছুই জানে। কি ব্যাপার রাকিব, সত্যিই কি নয়ন বিয়ে করেছে? মিথ্যা কথা বলিস না। দেখ, একটা মেয়ে কত কষ্ট পেয়েছে, সবার সামনে কান্না করতেছে। তোরা আর ওর সঙ্গে এরকম প্রাঙ্ক করিস না। সত্যিটা বল, আসলেই কি নয়ন ওই সিনিয়র আপুকে বিয়ে করেছে? হ্যাঁ, নয়ন বিয়ে করেছে কালকে, আর এটা একদম নির্ভেজাল সত্যি কথা। তুই একটু নীলাকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যা, আর ওকে আর বাড়াবাড়ি করতে না বলিস। নীলা যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু নয়নের সংসারে অশান্তি হবে, তাই ওকে সাবধান করে দিস। কি বলতেছিস? আমার তো বিশ্বাস হচ্ছে না। ও এরকম একটা সিনিয়র মেয়েকে কিভাবে বিয়ে করলো? আর ও জানেও না নীলা ওকে কতটা ভালোবাসে। তারপরেও নীলাকে এভাবে ঠকিয়ে সিনিয়র একটা মেয়েকে বিয়ে করলো কিভাবে? দেখ, আমি এখনো বিস্তারিত কিছুই জানি না, আর যদি জানিও তাও কিছু করার থাকবে না। ওরা এখন হাজব্যান্ড ওয়াইফ। নীলাকে বাড়াবাড়ি করতে বারণ কর। নীলা কিন্তু একটু বেশি বেশি করছে, ওকে কান্না করতে বারণ কর। সবাই কিন্তু তাকে দেখছে। এ কথা শোনার পরে যেন নীলা অনেক বড় একটা ধাক্কা খায়। নীলা এখনো বিশ্বাস করতে পারছে না যে নয়ন বিয়ে করে ফেলেছে। মারিয়া কোনো রকমভাবে নীলাকে বুঝিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়, কিন্তু নীলা যাওয়ার সময় বলতে বলতে যাচ্ছিল নীলা নাকি নয়নকে তার নিজের করে ছাড়বে, যেভাবে হোক নয়নকে সে বিয়ে করবে। এই কথা শোনার পর লামিয়া তেলে বেগুনে জ্বলে ওঠে। তার সামনে তার হাজবেন্ডকে অন্য একটা মেয়ে বিয়ে করার কথা বলতেছে। এটা তার রেগে যাওয়া স্বাভাবিক বিষয়। এই 1 ঘন্টার ব্যবধানে অনেক বড় একটা ঘটনা ঘটে গেল। কলেজের সবাই জেনে গেল যে নয়ন তার বয়সে বড় একটা সিনিয়র মেয়েকে বিয়ে করেছে। রাকিব এখনো কিছু বুঝতে পারতেছিল না যে তাদের এরকম বিয়ে হলো কিভাবে। নয়ন গেল কালকে বিয়ে খেতে, আজকে দেখে ও বিয়ে করেছে। এটা হলো কিভাবে সে কিছুই বুঝতে পারছিল না। নয়ন, যা, অনেক বেলা হয়ে গেছে, এখন বাসার দিকে চলে যা। এখানে থাকলে আবার নতুন করে কোনো প্রবলেম হতে পারে, তাই তুই এখান থেকে চলে যা। আচ্ছা বন্ধু, থাক তাইলে, আমি বাসায় গেলাম। আবার কালকে তোর সাথে দেখা হবে।
আল্লাহ হাফেজ। লামিয়া নয়নকে সঙ্গে নিয়ে চলে গেল। তাদের আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে দুজনে মনেই দুঃখের জোয়ার বইতে শুরু করেছে। লামিয়া তো এখনো মনে সংশয় নিয়ে বসে আছে, সে এখনো নয়নকে বিশ্বাস করতে পারছে না। আচ্ছা চলুন তাহলে, কোথায় যাবেন? আপনি তো একটু আগে বললেন কোথায় যেন ঘুরতে যাবেন। না, আমার এখন আর ভালো লাগতেছে না, আমি বাসায় যাব। তুমিও বাসায় চলো, আমার মনে এখন একটু শান্তি নেই। ঘুরতে যাওয়ার মতো কোনো ফিলিংসই কাজ করতেছে না এখন। এ কথা বলে লামিয়া নয়নের হাত ধরে টেনে নিয়ে বাসার দিকে চলে যাচ্ছিল। দূর থেকে তাকিয়ে নীলা দৃশ্যগুলো দেখছিল। নীলার মনে যেন আগুন জ্বলতে শুরু করেছে। নীলা এখনো নয়নের এই বিয়ের বিষয়ে মানতে পারছে না। সে এখনো নয়নকে চাই তার জীবন সঙ্গী হিসাবে। নয়ন আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করলো, এটা আমি মেনে নিতে পারছি না। ওকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসতাম। ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বল? কিভাবে বেঁচে থাকবো? আমার এখন মরে যাওয়াই ভালো। কি বলতেছিস সেগুলো? মরে যাবি মানে? নয়নের কারণে তুই কেন মরবি? দোষ তো তুই করিসনি, নয়নই করছে। শাস্তি যদি কাউকে পেতে হয় তাহলে নয়নই পাবে। কি বলতেছিস? নয়ন তো এখন বিবাহিত, ওকে তো আমি বিয়ে করতে পারবো না। তাহলে ওকে শাস্তি কিভাবে দিব? তোর কথা আমি বুঝতে পারতেছি না। এমন কিছু করতে হবে যাতে নয়নের সংসারে আগুন জ্বলে আর নয়নের ওয়াইফ নয়নকে ছেড়ে দিতে বাধ্য হয়। আমাদের সেই রকম কোনো কাজ করতে হবে। আমি তোর চোখের পানি দেখতে পারবো না, তোর মুখে হাসি ফুটিয়েই ছাড়বো। তুই আমার ছোটবেলার একমাত্র বান্ধবী, প্রয়োজন পড়লে নয়নের সংসার তছনছ করে দিব। আসলে কি সম্ভব বল? তোর মাথায় কি কোনো আইডিয়া এসেছে নাকি আমাকে বল? আমি আর সহ্য করতে পারতেছি না। দেখ, কোনো সিদ্ধান্ত এত দ্রুত নেওয়া যায় না, এটা নিয়ে ভাবতে হবে। কিভাবে কি করলে নয়নকে ওর ওয়াইফের কাছে ছোট করা যায়, সেই কাজটাই আমাদের করতে হবে। তুই যেমন কষ্ট পেয়েছিস নয়নকেও তার থেকে বেশি কষ্ট পোহাতে হবে। নয়নকে আমি সহজেই ছাড়বো না। আমাকে যেরকম কষ্ট দিয়েছে ওকে তার থেকে বেশি দুঃখ কষ্ট আমি দিব। তখন নয়ন বুঝবে কষ্ট আসলে কাকে বলে। ভালোবাসার মানুষকে হারালে কত কষ্ট হয় সেটাও বুঝবে। আচ্ছা, এখন আর মাথা গরম করে কোনো লাভ নেই। আর থেকে বাসায় চল, এটা নিয়ে আমরা রাতে ফোনে কথা বলবো। নয়নকে যেভাবেই হোক শিক্ষা দিতেই হবে। ও সব কিছু জেনে শুনেও তোকে কষ্ট দিয়েছে, ওকে তো এর মূল্য দিতেই হবে। নীলা এ ব্যাপারটাই একদমই মানতে পারছে না যে নয়ন তাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। নীলা আর মারিয়া মিলে এখন ষড়যন্ত্রের জাল বিছাতে শুরু করেছে। তারা দুজন মিলে এখন নয়নের সংসারের দিকে চোখ দিয়েছে। তারা নয়নের সংসার নষ্ট করার পরিকল্পনা করতেছে। তাদের এই পরিকল্পনা কি অশান্তির রূপ নিবে নাকি নয়নের উপর লামিয়ার ভালোবাসার আস্থা থেকে যাবে? এদিকে নয়নকে নিয়ে লামিয়া বাসার মধ্যে চলে গেছে। তারা দুজনে এখনো রুমের মধ্যে বসে আছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। কি ব্যাপার, এখন কোনো কথা বলতেছো না কেন? কোনো সমস্যা নাকি? না কোনো সমস্যা না, আপনার চোখের দিকে তাকিয়ে আমি আর কথা বলতে পারতেছি না। কেমন যেন লজ্জাবোধ হচ্ছে আমার। কেন লজ্জাবোধ হচ্ছে কেন? যেটা হবার সেটা তো হয়ে গেছে। তো তোমাকে বিশ্বাস করেছি, তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে যে তুমি আমাকে কখনোই ধোঁকা দিবে না, আমার সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। এখন আর মন খারাপ করে থেকো না, আমার সঙ্গে কথা বলো। তোমার মুখে হাসি না দেখলে আমার ভালো লাগে না। প্রশংসাটা একটু বেশি হয়ে গেল না? আসলে কি আমি এত সুন্দর করে হাসতে পারি নাকি আমার মন ভালো করার জন্য এরকম কথা বলতেছেন আপনি? আমি কখনোই মিথ্যা বলি না, যা বলি সব সত্যি। তোমাকে যদি মন থেকে ভালো না বাসতাম তাহলে কি এত তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার মিল হতো? তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি, সেজন্যই তো তোমার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। আমিও আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি এই 2 দিনের মধ্যে। কিন্তু যাই বলুন, আমার উপর বিশ্বাসটা হারিয়েন না, আমাকে অবিশ্বাস করবেন না দয়া করে। ও আরেকটা কথা, আমি কলেজ থেকে আসার পর থেকে তো আব্বু আম্মুকে দেখতে পারতেছি না, তারা কোথায় গেছে? আমি তো বলতে পারতেছি না, কারণ তুমি যখন বের হয়েছো কলেজের জন্য, আমিও বাইরে একটা কাজের জন্য গিয়েছিলাম। আমিও সঠিক বলতে পারতেছি না। চলো আব্বু আম্মুকে জিজ্ঞেস করো, তারা জানে নাকি কিছু। এদিকে আসুন, আমার পাশে বসুন। আপনার মুখে এখন আমি হাসি দেখতে পারতেছি না কেন? আপনি কি আমার উপর রাগ করে আছেন? আরে না, সত্যিই বলতেছি, তোমার উপর আমি কোনো রাগ করিনি। এমনিতেই কেমন যেন খারাপ লাগতেছে, গোসল দিলেই সব ঠিক হয়ে যাবে। এদিকে আসেন তো তাড়াতাড়ি।
নয়ন লামিয়ার হাত ধরে টান দিয়ে নিয়ে এসে নয়নের কোলের উপর বসে লামিয়াকে আদর করতে শুরু করলো। লামিয়া দুই গালে কিস করতে শুরু করেছে। লামিয়া বলতে শুরু করলো, তুমি কি করতেছো এগুলো? দরজা খোলা আছে, কেউ যদি ভেতরে চলে আসে তাহলে কি ভাববে বলো তো? ছাড়ো প্লিজ, রোম্যান্স পরে কইরো। আমি তোমার মন ভালো করেই ছাড়বো। আর দরজা খোলা আছে তো কি হয়েছে? আমরা এখন স্বামী স্ত্রী। যদি কেউ ভেতরে চলে আসে তাতে আমাদের কি? আপনাকে একটু মন ভরে আদর করি, দেখবেন আপনার মন মেজাজ সব ভালো হয়ে যাবে। এই বলে নয়ন লামিয়াকে জড়িয়ে ধরে বিছানার উপর শুয়ে দিয়ে লামিয়াকে কিস করতে শুরু করলো। লামিয়ার নরম ঠোঁটে আলতো করে তার ঠোঁট দুইটি লাগিয়ে লামিয়ার ঠোঁট চুষতে শুরু করলো। এভাবে লামিয়াকে আদর করতেছিল। বাইরে থেকে লামিয়ার আম্মু লামিয়া বলে ডাক দেয়। তখনই দুজন বিছানা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ আম্মু, বলো, কিছু হয়েছে নাকি? বাইরে আসো, খাওয়া দাওয়া করবে না নাকি? আর নয়নের ফোন নাকি বন্ধ। ওর আব্বু ওকে ফোন দিতেছে, তাড়াতাড়ি বাইরে আসো। নয়নের আব্বু নয়নের সঙ্গে কথা বলবে। লামিয়ার আম্মুর মুখে তার আব্বুর কথা শুনে সঙ্গে সঙ্গে দরজা খুলে ফোন নিয়ে কথা বলতে শুরু করলো নয়ন। হ্যাঁ আব্বু বলো, তোমরা কোথায় গেছো? আমি তোমাদের এসে তো পেলাম না। এখানে আমি পরীক্ষা দিয়ে এসে দেখি তোমরা এই বাসায় নাই। আমাদের তো বাড়িতে আসতেই হবেই, বাড়িতে কাজ আছে। বাড়ি ফাঁকা রেখে দূরে থাকা যায় নাকি? তাই বাড়িতে চলে আসছি। তুমি একটা কাজ করতে পারবে? হ্যাঁ আব্বু বলো, কি কাজ? আমি মার্কেটের একটা দোকানে ব্যাগ রেখে আসছি, তুমি সেই ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে পারবে? এখন অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে ওই ব্যাগে। হ্যাঁ আব্বু, কি বলতেছেন, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, এত তাড়াহুড়ার কোনো দরকার নেই। তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে ফিরে আসো, বুঝতে পেরেছো তো? তাদেরকে না বলে যেন আবার চলে এসো না, তারা আবার মন খারাপ করতে পারে। হ্যাঁ অবশ্যই, আমি কি এগুলো জানি না নাকি? আমি সবার সঙ্গে কথা বলে আসতেছি। নয়ন তার বাবার সঙ্গে কথা শেষ করে ফোনটা রেখে দিল। সঙ্গে সঙ্গে নয়ন লামিয়াকে ডাক দিল। লামিয়ার রুম থেকে বের হয়ে আসলো। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? আব্বু কি বললো? তারা এরকম হঠাৎ করে বাসায় চলে গেছে কেন? বাসায় কাজ আছে আর বাসায় কেউ নাই তো, ফাঁকা বাসা, তাই আব্বু আম্মু বাসায় চলে গেছে। আমাকে একটা কাজ দিছে, মার্কেটে যেতে হবে আমার, সেখানে একটা জিনিস দিয়ে বাসায় যেতে হবে। কি বলতেছো? এখনো তো খাওয়া দাওয়াই করলো না। খাওয়া দাওয়াটা করে তারপরে যাও। না, খুবই এমার্জেন্সি, ব্যাগটাতে খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে তো, তাই আমাকে দ্রুত যেতে হবে। আঙ্কেল আন্টি, আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আপনারা প্লিজ রাগ করবেন না। কি ব্যাপার বাবা, এত তড়িঘড়ি কেন? বাসায় যেতে হবে? এখনো তো খাওয়া দাওয়া করনি। তুমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যাও না। আসলে আন্টি, মার্কেট একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তো, সেটার জন্য একটু ইমার্জেন্সি যেতে হবে, তা না হলে আমি এত তাড়াহুড়া করতাম না। বাবা নয়ন, অন্তত খাওয়া দাওয়াটা করে যাও। সেই সকালে হালকা পাতলা নাস্তা করে গেছো, এখন যদি ভারী কিছু না খাও তাহলে তো অসুস্থ হয়ে যাবে। আঙ্কেল, আমি আবার এসে খাবো। এই বাড়িতে তো আর আজকেই শেষ নয়, আমার প্রায় দিনই এখন আসতে হবে। সবই ঠিক আছে, তুমি তো এই বাড়িতে আসবে, তুমি হচ্ছে এই বাড়ির জামাই, তুমি এইভাবে না খেয়ে গেলে হবে? আচ্ছা আব্বু আম্মু, ওর হয়তো এমার্জেন্সি কোনো কাজ আছে, তাহলে ওকে আর বাধা দিও না। কাজ শেষ করে তো আবার চলে আসবে, বেশি সময়ও লাগবে না, ও যাক। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে যাও। যেহেতু ইমার্জেন্সি কাজ, তাই আর তোমাকে জোর করে আটকে রেখে কোনো লাভ নেই, দেখে শুনে যাও। আচ্ছা আঙ্কেল আন্টি, আমি তাহলে গেলাম। যত তাড়াতাড়ি কাজটা শেষ করে যদি আবার আসতে পারি তাহলে চলে আসবো এখানে। নয়ন আর কোনো দিকে না গিয়ে লামিয়াকে লামিয়ার বাবা মাকে বিদায় জানিয়ে সে বাইরে বের হয়ে গেল। বাইরে গিয়ে একটা রিক্সা নিয়ে সোজা মার্কেটের দিকে চলে গেল। মার্কেটে গিয়ে নয়ন বেশ অবাক হয়ে গেল। যে দোকানে ব্যাগ রাখার কথা ছিল সে দোকানে কোনো ব্যাগই নেই। ভাবলো হয়তো বা ব্যাগটা তার বাবা কাউকে দিয়ে নিয়ে গেছে বাড়িতে, তাই সে তার মার্কেটে দেরি না করে সোজা চলে গেল বাসায়। বাসায় গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করলো ব্যাগটা কি অন্য কাউকে দিয়ে নিয়ে এসেছে নাকি। আব্বু, আমি তো দোকানে গিয়ে কোনো ব্যাগ পেলাম না, তুমি কি ব্যাগটা কাউকে দিয়ে এসেছো? তোমাকে আমি ফোন দিয়ে যে ব্যাগ আনার কথা বলেছিলাম সেটা সম্পূর্ণ মিথ্যে কথা ছিল। কথাটা আমি এই জন্য বলেছিলাম যাতে তোমাকে দ্রুত আমি বাসায় নিয়ে আসতে পারি। তার বাবার মুখে কথা শোনার পর নয়ন বেশ অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে তার সঙ্গে।
তার বাবা কেন এত ইমার্জেন্সি তাকে মিথ্যা কথা বলে পাশে নিয়ে আসলো। সে তার বাবাকে জিজ্ঞেস করতে শুরু করলো কি জন্য তাকে এত তাড়াতাড়ি ইমার্জেন্সি নিয়ে আসা হলো, উদ্দেশ্যটা কি। আমাকে মিথ্যা কথা কেন বললেন আব্বু? কী জন্য আমাকে বাসায় নিয়ে এসেছেন? আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা জানতে পেরেছি। সেটা জানার পরে আমি দ্রুত ওই বাসা থেকে বেরিয়ে এসেছি। আমার বন্ধু আমার সঙ্গে বেইমানি করেছে, আমাকে মিথ্যে কথা বলেছে, ও আমার কাছে সত্যিটা লুকিয়েছে। নয়ন কোনোভাবে তার বাবার কথা আর হিসাবটা মিলাতে পারছিল না। সে বুঝতে পারছিল না তার বাবা কি বলতেছে, কিসের মিথ্যা কথা, কোন সত্যটা লামিয়ার বাবা তার বাবার কাছে লুকিয়ে আছে। তার বাবাকে শেষ জিজ্ঞেস করতে শুরু করলো। বাবা, আপনার মুখের উপর কথা বলার সাহস আমার নেই, তারপরও জিজ্ঞেস করব কেন আমাকে মিথ্যা বলে নিয়ে আসলেন আপনার কাছে? কি সত্যিটা লুকিয়েছে আপনার বন্ধু? ওই দিন লামিয়ার বিয়ের কথা ছিল, কিন্তু বিয়েটা ভেঙে যায়। তাই আমি আমার বন্ধুর সম্মান বাঁচাতে তোমার সঙ্গে জোর করে বলে আমি বিয়ে দিই, যাতে আমার বন্ধুর সম্মান বাঁচে। আমি জানতাম যে আজকে হয়তো বা তাদের বিয়ে পড়ানো হবে। যেহেতু বিয়ে পড়ানো হয়নি, তাই আমি তোমার সঙ্গে বিয়েটা দিয়ে দিই। কিন্তু পরে আমি জানতে পারি ওদের বিয়ে নাকি আগেই হয়ে গিয়েছিল। আজকে শুধু নিয়ে যেতে এসেছিল অনুষ্ঠান করে। এটা শোনার পরে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। আমি তোমার সঙ্গে অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। নয়ন তার বাবার মুখ থেকে এই কথাটা শোনার পরের মুহূর্তের মধ্যে যেন সে পাগলের মতো হয়ে গেল। সে বুঝতে পারল না লামিয়ার পরিবার এত বড় একটা কথা কেন লুকালো, আবার লামিয়া বা কেন নয়নের কাছে কথাটা লুকিয়ে রাখলো। যদি সে বাসরাতে নয়নকে বিষয়টা খুলে বলতে পারত, কিন্তু সেটা লামিয়া করেনি। নয়নের এখনো বিশ্বাস হচ্ছে না তার বাবার কথা। আমার মনে হচ্ছে আপনি কিছু ভুল শুনেছেন। এত বড় কথা তো কেউ আমাদের কাছে লুকানোর কথা না। কেউ হয়তো বা আপনাকে মিথ্যা কথা বলেছে। এটা কোনো মিথ্যা কথা না, এটা 100% সত্য কথা। আমি প্রমাণ সহকারে দেখেছি। তাই আজকের থেকে তুমি আর আমি ওর সঙ্গে কোনো কথা বলবে না বা সম্পর্ক রাখবে না। আর ওই বাড়ির দিকে তো যাবেই না। আমি এটা শেষ থেকে ছাড়বো। কি বলতেছেন আপনি? এত বড় একটা ধোঁকা আমার সঙ্গে হলো। আমি তো বিয়ে করতে চাইনি, আপনারা আমাকে জোর করে বিয়ে দিয়েছেন। এখন আবার এরকম কথা বলতেছেন? আপনারা তো আমার জীবনটাই নষ্ট করে দিলেন। আমি মাত্র কলেজে পড়াশোনা করতেছি, এই সময় আমাকে বিয়ে দিলেন। আমার বিয়ের একদিন না পেরোতেই আমাকে আলাদা হয়ে যেতে বলতেছেন। এটা কিভাবে মেনে নিব আমি, বলেন? আমি তো তোমাকে বললাম আমি আমার বন্ধুর উপর বিশ্বাস করেই তোমাদের বিয়েটা দিয়েছিলাম। কিন্তু ভিতরে যে এরকম সত্য লুকিয়ে রেখেছে ওরা, আমি সেটা জানতাম না। ওরা আমার সঙ্গে যেমন ধোঁকাবাজি করেছে, তোমার সঙ্গেও ধোঁকাবাজি করেছে। এমনকি বিষয়টা লামিয়াও তোমাকে খুলে বলেনি। তার মানে ওরা সত্যটা লুকিয়ে রাখছে সব্বার কাছে। এটা একদম ঠিক কাজ করেনি ওরা। আমি ওদেরকে দেখে নিব। আমি এই 2 দিনের ব্যবধানে তাকে ভালোবেসে ফেলেছি। এখন আপনারা যদি বলেন তার থেকে আলাদা হতে, এটা আমার জন্য অনেক কঠিন একটা কাজ হবে। আপনারাই বিয়ে দিলেন, এখন আপনারাই আবার বিয়েটা ভাঙার চেষ্টা করতেছেন। আমি এত কষ্ট কিভাবে মেনে নেব বলেন? তুমি তোমার বাবার সঙ্গে তর্ক করতেছো কেন? তোমার বাবা যা করতেছেন তোমার ভালোর জন্যই করতেছেন। তোমার বাবার উপর কোনো কথা বলো না। আমরা তোমার ভালোর জন্যই বিয়েটা দিয়েছিলাম, কিন্তু তারা যে এত বড় একটা সত্যি কথা লুকিয়ে রাখছে আমাদের কাছে, সেটা আমরা বুঝতে পারিনি। আমরা তো তাদেরকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তারা যে এভাবে আমাদের বিশ্বাস নিয়ে খেলা করবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। এখন তোমার বাবা যে সিদ্ধান্ত নিচ্ছে, আশা করতেছি তুমি সেই সিদ্ধান্তের দ্বিমত করবে না। নয়ন তার আমর কথা শুনে একদম চুপ হয়ে গেল। সে আর কোনো কথাই বলতে পারছিল না। তার বাবা মাকে সে সম্মান করে, তাই দ্রুত তার বাবা মার সামনে থেকে চলে যায়। সোজা গিয়ে তার রুমে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। তবে কি আমার ওয়াইফ আমার সঙ্গে ধোঁকাবাজি করলো? আমাকে এত বড় একটা মিথ্যে কথা লুকিয়ে রাখলো আমার কাছে? তাকে কতই না পছন্দ করে ফেলেছিলাম আমি। সে আমার সাথে এত বড় একটা গাদ্দারি করলো, এটা আমি কল্পনাও করতে পারিনি। এই কষ্ট এখন আমি কিভাবে ভুলবো? আমার এখন কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। হ্যালো আন্টি, নয়ন কি বাসায় গেছে? ওকে বলেন ফোনটা একটু অন করতে, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। ও সেই কখন গেছে, আমাকে একটাবারও ফোন করেনি। তুমি আর কখনোই এই ফোনে ফোন করবে না। তোমরা হলে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীদের সাথে কোনো সম্পর্ক রাখা যায় না।
কি বলতেছো আন্টি এগুলো? আমরা আমরা কি মিথ্যা কথা বললাম আপনাকে? আপনি নয়নের কাছে ফোনটা দেন, আমি ওর সঙ্গে একটু কথা বলবো। নয়নের সঙ্গে আর কথা বলার বা দেখা করার চেষ্টা করো না। আমি খুব দ্রুতই তোমাদেরকে ডিভোর্স করিয়ে দেব। তোমার পরিবার আর তুমিও আমাদেরকে অনেক ধোকা দিয়েছো, আমাদের মিথ্যা কথা বলেছো, তোমরা আমাদের কাছে সত্যিটা লুকিয়ে রেখেছো। তোমাদের মতো মিথ্যাবাদীদের সঙ্গে সম্পর্ক কখনোই রাখা যাবে না। একটা কাজ করো, তোমার মা বাবাকে বইলো কালকে সকালেই যেন তারা আমাদের বাসায় আসে, তখনই কথা হবে। আন্টি, বিষয়টা কি? আপনি কি জন্য এত রেগে যাচ্ছেন? আমি তো বুঝতে পারতেছি না। আর আমরা কি লুকিয়েছি সেটা খুলে বলবেন তো? লামিয়া একটু একটু বুঝতে পারতেছে কি জন্য তারা রাগারাগি করতেছে, তবে সে এটাও বুঝতে দিচ্ছে না যে সে সব বুঝে গেছে। লামিয়া অনেক চেষ্টা করতেছে নয়নের সঙ্গে একটাবার কথা বলার জন্য, কিন্তু নয়নের আম্মু নয়নের কাছে ফোন দিবে না বলে সাফ না করে দিয়েছে। এমনকি কালকে সকালে তাদের বাড়িতে আসতে বলেছে। পরিবারের সবাইকে নিয়ে এটার জন্য লামিয়ার আরো বেশি চিন্তা হচ্ছে। দেখো, তোমার সঙ্গে এখন আমার তর্ক করার কোনো সময় নেই। যদি পারো তাহলে কালকে আমাদের বাড়িতে এসো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। কথা শেষ করে নয়নের আম্মু ফোনটা সঙ্গে সঙ্গে কেটে দিল। লামিয়া অনেক চিন্তার মধ্যে পড়ে গেল, কি করবে তারা এখন। আব্বু, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, এখনো সময় আছে, ওদেরকে বিষয়টা ক্লিয়ার করে বলে দাও। তখন যদি সবকিছু সত্যি বলে দিতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এখন সত্যিটা বলার পরেও যদি নয়নকে আমার সঙ্গে বিয়ে দিতে চায় তো তাহলে এখন আর এই ঝামেলা হতো না। দেখ মা, এটা তো ওইরকম কিছু হয়নি যেটার জন্য এই পরিস্থিতি হয়ে যাবে। আমি তো ভাবতে পারিনি যে এরকম একটা কাণ্ড কারখানা হয়ে যাবে। এখন তো আমার বন্ধুর সামনে আমি মুখ দেখাতে পারবো না। ও হয়তো এতক্ষণে আমাকে ভুল বুঝে বসে আছে। ভুল বুঝবে না তো কি করবে? তোমাকে আমি বললাম সব কিছু বুঝিয়ে বলতে। তখন যদি বুঝিয়ে বলতে অবশ্যই নয়নের আব্বু বুঝতো, কিন্তু এখন তো জল ঘোলা হয়ে গেছে। এখন কি করবে? কি যে করিস সেটা তো বুঝতে পারতেছি না। এখন কিভাবে ওকে বোঝাবো? ও তো আমাকে ভুল বুঝবে। এখন যত যাই বোঝানোর চেষ্টা করি, ও আমাকে কখনোই আর বিশ্বাস করবে না। সেটা নিয়ে চিন্তায় আছি। এতদিনের বন্ধুত্ব যদি এভাবে নষ্ট হয়ে যায়, বিষয়টা খুবই লজ্জার আমার কাছে। এখন কি করবে তোমরা দেখো। আর কালকে যেতে বলেছে, তাহলে কালকে সকাল সকাল তাদের বাড়ি থেকে ঘুরে আসতে হবে। যেইভাবেই হোক সম্পর্কটা আবার আগের মতো জোড়া লাগাতে হবে কিন্তু। লামিয়ার আব্বু আম্মু দুজনেই অনেক চিন্তার মধ্যে পড়ে গেল। তারা বুঝতে পারছে না এখন তাদের কি করা উচিত। লামিয়ার আব্বুর মুখে শুধু একটাই কথা, তার বন্ধু আর তাকে বিশ্বাস করবে না। সেটা নিয়ে অনেক চিন্তায় আছে যে এতদিনে বন্ধুত্ব এভাবে নষ্ট হয়ে যাবে। সেটা ভেবে অনেক কষ্ট পাচ্ছে লামিয়ার আম্মু। বুঝতে পারছে না কি করা উচিত এখন। আর তাদের সামনে কোন উপায় নেই। কালকে সকালে তাদের বাসায় যেতে বলেছে। এখন বাসায় গিয়ে বিষয়টা সমাধান করার চেষ্টা করবে লামিয়ার পরিবার। লামিয়া কোনোভাবেই তার দু চোখের পাতা এক করতে পারছে না। তার শুধু একটাই চিন্তা, নয়ন কি তার কথা শুনবে। এভাবে ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তারা দ্রুত নয়নদের বাসায় চলে যায়। কি ব্যাপার, কি হয়েছে বলতো? তুই লামিয়ার সাথে ওভাবে কথা বলেছিস কেন? কি ভুল হয়েছে আমার? আর কি দোষী বা করেছি আমরা যে আমাদের সোজা বাসায় ডেকে নিয়ে আসলি? তুই কিন্তু সবই জানিস, তারপরও না বোঝার ভান ধরে আছিস কেন বলতো? এরকমটা কিন্তু আমার একদমই পছন্দ না। তুই সবই জানিস, আমাকে খুব ভালো করে চিনিস কিন্তু তুই। আমি বুঝতে পেরেছি তো তুই কি জন্য রেগে আছিস, কিন্তু তুই যে কারণে রেগে আছিস সেরকম আসলে কিছুই হয়নি। তুই আমার উপর একটু বিশ্বাস কর। বিশ্বাস মানে তোকেই আমি চোখ বুজে বিশ্বাস করতাম। তোর মান সম্মান যাতে নষ্ট না হয় সেই জন্য আমার ছেলেকে জোর করে তোর মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছি। কিন্তু তুই যে আমার থেকে এত বড় একটা সত্যি লুকিয়েছিস, এটা শোনার পরে আমার তোর উপর থেকে বিশ্বাস উঠে গেছে। তুই যেরকম ভাবছিস আসলে সেরকম কিছুই না। তুই আসলে আমার পুরো কথাটা একটু শোন, তারপরেই বুঝতে পারবি আসল ঘটনা কি। নয়নের আব্বু লামিয়ার আব্বুকে অনেক বিশ্বাস করত, কিন্তু সেই একটা ঘটনার জন্য বন্ধুত্বের মধ্যে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করেছে। একজন এখন আরেকজনকে বিশ্বাস করতেছে না, কিন্তু লামিয়ার আব্বু ঘটনাটা যেভাবেই হোক নয়নের বাবাকে বলবে। আচ্ছা তুই বল দেখি কি বলতে চাস। সারা জীবন তো তোর কথা শুনে আসলাম, আজকেও না হয় শুনলাম, দেখি তুই আমাকে কি বুঝাস। তোকে যে বা যারা এই কথাগুলো বলেছে কথাগুলো একদম মিথ্যা না, কিন্তু এই কথার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে
যেটা তোকে বিস্তারিত বলে নাই। হ্যাঁ ভাই, আমরা এটা শুনতে চাই কি কারণে আমাদের কাছে সত্যটা লুকানো হয়েছে, সেটাই এখন আমরা জানতে চাই। সত্যটা হচ্ছে, যখন ওই ছেলেটার সঙ্গে লামিয়ার বিয়ে ঠিক করলাম, তার 2 দিন পরেই তারা এসে লামিয়াকে আংটি আর কাজীকে ডেকে নিয়ে এসে ম্যারেজ পেপারটা ঠিক করে ফেলে। কিন্তু তারা একটা শর্ত দেয় যে তাদের বাড়িতে এখনও কিছু কাজ বাকি আছে, তাই তারা দ্রুত মেয়েকে তুলে নিতে পারবে না। তারা কিছু সময় চায়। তারা ঠিক 15 দিন পরেই বিয়ের ডেট দেয়। কিন্তু বিয়ের দিনে সব কথা তুই তো জানিসই, এটাই হচ্ছে আসল কথা। এটা কি একদম সত্যি কথা বললি? আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তোর মেয়ের তো বিয়ে হয়ে গেছে, আর বিবাহিত মেয়েকে আমার অবিবাহিত ছেলের সঙ্গে কিভাবে তুই বিয়ে দিতে পারলি বল? আমার ছেলে যখন বিষয়টা জানতে পেরেছে তখন থেকে তো আমাকে ভুল বুঝতে শুরু করেছে। এখন ওকে আমি কি জবাব দেব বল? আসলে তুই বিষয়টা যেরকম ভাবতেছিস সেরকম কিন্তু কিছুই না। লামিয়ার সঙ্গে কিন্তু ওই ছেলের কোনো রকম দেখা হয়নি। হয়তোবা ফোনে একটু একটু কথা বলতো, কিন্তু কখনোই সামনাসামনি দেখা হয়নি। কারণ আমার সম্পূর্ণ নিষেধ ছিল যে যতদিন না বিয়ে হচ্ছে ততদিন সামনাসামনি কোথাও দেখা হবে না বা ঘুরতে যাওয়া যাবে না। আমার কথা থেকে লামিয়া নড়েনি, তুই আমাকে বিশ্বাস কর। লামিয়ার বাবার মুখের কথাগুলো লামিয়ার আব্বু মন দিয়ে শুনতেছিল, কিন্তু তার এখনও বিশ্বাস হচ্ছিল না তার বন্ধু সত্যি কথা বলছে কিনা। কিন্তু সে এখন একটু একটু বিশ্বাস করতে শুরু করেছে। তারপরও তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কেন তাকে কথাটা লুকানো হলো। যদি কথাটা ক্লিয়ার করে বলতো তখন তাহলে এই সমস্যাটা হয়তোবা এখন হতো না। এটা তুই আমাকে এখন বলতেছিস, কিন্তু বিয়ের আগে যদি বলতি তাহলে এই সমস্যা থেকে আর হতো বল? তুই কিন্তু অনেক ভুল একটা কাজ করে ফেলেছিস, তার জন্য আমার ছেলের সামনে আমার সম্মান থাকতেছে না। আচ্ছা, তুই আর এটা নিয়ে চিন্তা করিস না, নয়নকে আমি বোঝাবো। কই নয়ন বাবা, কোথায়? এখনো কি ডেকে নিয়ে এখানে? ভাই, আমরা বুঝতে পেরেছি যে এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বা কেউ এই সম্পর্কটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, সেজন্য আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। কিন্তু যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা কিন্তু একেবারে মিথ্যা না। আপনারা যদি সেদিন আমাদেরকে কথাটা না লুকাতেন তাহলে আজকে কিন্তু এই দিনটা দেখতে হতো না। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমার ভুল হয়েছে, কিন্তু তখন এত কিছু আমার মাথায় ছিল না। বিশ্বাস করেন, একে তো মেয়ের বিয়ে ভেঙে গেছে, তার উপর ওই কথাগুলো মাথায় আসেনি। কিন্তু বিয়ের পর যখনই আমাকে লামিয়া আর আম্মু কথাগুলো মনে করিয়ে দেয় তখন আর বলার সাহস হয়ে ওঠেনি। যদি আমাকে ভুল বুঝতো, কিন্তু তখন না বলে অনেক বড় ভুল হয়ে গেছে। সেই ভুলের বোঝা এখন টানতে হচ্ছে। আচ্ছা, নয়ন যেহেতু আমাকে ভুল বুঝেছে, আপনাদের সবাইকে ভুল বুঝেছে, তাহলে নয়নকে এখানে ডেকে নিয়ে আসেন, আমি ওর সঙ্গে কথা বলে দেখি কি বলে। ওকে এখানে ডাকার দরকার নেই, ওর কাছে লামিয়া গেছে, লামিয়া ওকে বুঝিয়ে বলবে সব। আর ওকে যদি কেউ বোঝাতে পারে সেটা হচ্ছে লামিয়া। আমরা এখানে কথা বলি, লামিয়া নয়নের সঙ্গে কথা বলুক, সেটাই ভালো হবে। লামিয়া গিয়ে নয়নের দরজায় নক করতে শুরু করলো, কিন্তু নয়ন কোনোভাবেই দরজা খুলতেছিল না। লামিয়া অনেক রিকোয়েস্ট করতেছিল সে সব কিছু বুঝিয়ে বলবে তাকে, কিন্তু নয়ন কোনোভাবেই রাজি হচ্ছিল না। এটা আবার নয়নের আম্মু দেখে ফেলে। নয়নের আম্মু এসে নয়নকে দরজা খুলতে বলে। নয়নের আম্মু বলার পরপরই নয়ন দরজা খুলে দেয়। সঙ্গে সঙ্গে লামিয়া রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে দিয়ে নয়নকে পিছনে শুয়ে দিয়ে নয়নের পেটের উপর গিয়ে বসে পড়ল। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, একটু সরুন। আপনার সঙ্গে আমার কথা নেই। আপনার উপর আমি অভিমান করেছি। সেটা আমি বুঝতে পারছি কি জন্য অভিমান করেছো, সেটাও তোমাকে আমি বুঝিয়ে বলতেছি। আমার কথাটা একবার শোনো। কেন এখন আপনার কথা শুনবো? কেন? যদি বিষয়টা আমাকে বিয়ের পরপরই বলে দিতেন তাহলে আর আজকে এরকম ভুল বোঝাবুঝি হতো না। সেটাও না হয় বলেননি বা ভুলে গেছেন, কিন্তু বাসর ঘরে তো বলা উচিত ছিল। তখন আমাকে বলেনি আপনার জন্য কোথাও বিয়ে হয়েছিল, সেটা আমি শুনতে পেলাম বাবার কাছে, তাও আবার বিয়ের একদিন পর। এটা কোনো পুরুষই মেনে নেবে না। নয়ন এখনও লামিয়ার উপর অভিমান করে আছে। লামিয়া চেষ্টা করতেছে নয়নকে বোঝাতে, কিন্তু নয়ন কোনোভাবে লামিয়ার কোনো কথাই আর শুনতে চাচ্ছিল না। তুমি আমার কথাটা একবার তো শোনো। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমার সঙ্গে ধোঁকাবাজি করব না কখনো, এটা মাথায় রেখো। আসল ঘটনাটা শুনলে তুমি বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, বলেন আপনার আসল ঘটনা, দেখি নতুন করে আবার কি কথা বলেন। সত্যি বলতে আমার বিয়ে 20 দিন আগেই হয়ে গেছিল, কিন্তু এটাও সত্যি বিয়ে হয়েছিল ঠিকই, শুধুমাত্র কাগজে কলমে। কিন্তু এই ছেলের সঙ্গে না আমার দেখা হয়েছে আর না আমার হাত ধরেছে।
ও আমাকে কখনো টাচ করার সুযোগই পায়নি, কারণ আমার আব্বু সরাসরি নিষেধ ছিল যতদিন না বিয়ে হচ্ছে ওই ছেলের সঙ্গে সরাসরি দেখা বা কোথাও ঘুরতে যাওয়া কোনোটাই করা যাবে না। কিন্তু হ্যাঁ, ফোনে একটু কথা হয়েছে। ওই ছেলে এমনিতেই আমাকে কখনো বলেনি যে তার সঙ্গে দেখা করার কথা। বিশ্বাস করো, ওই ছেলের সঙ্গে আমার কোনো কিছুই হয়নি। ও আমার হাতটা পর্যন্ত ধরতে পারেনি, এটা 100% সত্যি কথা। নয়ন এখন বিষয়টা বুঝতে পারলো যে সে শুধু লামিয়াকে অবিশ্বাস করেছে, কিন্তু তার মনের মধ্যে কিছু কিছু কথা নাড়া দিচ্ছে। তারপর সে কোনোভাবে নিজেকে বুঝিয়ে নেয়। সে এখন বুঝতে পেরেছে কেউ তাদের সম্পর্ক ভাঙার জন্য এই কলকাঠি নেড়েছে। আমি বুঝতে পেরেছি, কিন্তু এই কথাগুলো আমাকে বাসর ঘরে কেন বললেন না? যদি তখন বলতেন তাহলে কি এই সমস্যা তৈরি হতো? বলুন, কি জন্য আমার কাছে কথাগুলো লুকিয়ে রেখেছিলেন? আমি ভয় পেয়েছিলাম যদি তুমি আমাকে ভুল বুঝো, যদি বলো যে বিয়ের আগে কেন বলিনি কথাগুলো। আসলে সত্যি বলতে বিয়ের আগে তোমার সঙ্গে আমার কথা বলার কোনো সুযোগই হয়ে ওঠেনি। তারপর যখন আমাদের বিয়ে হয়ে গেল, বাসর ঘরে সে কথাগুলো বলার সাহস হয়ে ওঠেনি। যদি তুমি আমাকে ভুল বুঝো, যদি আমাকে মিথ্যাবাদী বলো, সেজন্য আমি কথাগুলো বলতে পারিনি। তবে আমার বলা উচিত ছিল। যদি বলতাম তাহলে এই সমস্যাগুলো তৈরি হতো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। নয়ন এখন বুঝতে পেরেছে যে এটা নিতান্তই একটা ভুল বোঝাবুঝি। সে এখন লামিয়ার সব ভুলগুলো নিজের মন থেকে মুছে ফেলে। সে বুঝতে পেরেছে লামিয়া তাকে অনেক বেশি ভালোবাসে, তা না হলে তাকে হারানোর ভয় তার মনে আসতো না। আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি আমার থেকে বয়সে বড়, তারপরও আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কখনো ক্ষমা চাওয়ার অপশন থাকতে পারে না। যেটা হয়ে গেছে সেটা আর বারবার বলে কোনো লাভ নাই। ওটা এখন আপনিও ভুলে যান, আমি ভুলে গেছি। এখন আমাদের উচিত সামনের দিনগুলো নিয়ে প্ল্যান করা। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, বুঝতে পেরেছো? আমি ভেবেছিলাম হয়তো তোমাকে হারিয়ে ফেলবো। তোমাকে হারানোর ভয়টা আমাকে সারা রাত কাঁদিয়েছে। সারা রাত ঠিকমতো ঘুমাতে পারিনি এই চিন্তায়। কিন্তু তুমি যে আমাকে বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। আর সেই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। তুমি আমাকে খুব ভালোভাবে বুঝতে পারো। এই কথা বলে লামিয়া নয়নকে ধরে কান্না করতে শুরু করলো। নয়ন তাকে বুকে জড়িয়ে নিয়ে আদর করে তার কান্না থামানোর চেষ্টা করে। লামিয়া নয়নের আদর পেয়ে কান্না থামিয়ে হাসতে শুরু করে। দুজন দুজনকে কিস করতে শুরু করে। লামিয়া তো নয়নের দুগালে সজোরে কিস করতে শুরু করে। কিস করে জড়িয়ে ধরে লামিয়া একদম চুপ হয়ে গেছে। কি ব্যাপার, আপনি হঠাৎ এরকম চুপ হয়ে গেলেন কেন? কোনো কথাই বলতেছেন না আর? তোমার বুকে থাকলে আমার অনেক ভালো লাগে, নিজেকে অনেক হ্যাপি মনে হয়। তুমি আসলে জাদু জানো, তা না হলে এত পাগল হয় কেউ কারোর জন্য? বুঝতে পেরেছি, আপনি এখন একটু বেশি বেশি বলতেছেন। তারপরও অনেক ভুল বোঝাবুঝির পরও যে আমি আবার নতুন করে আপনাকে পেলাম, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তার এভাবেই কথা বলছিল, হঠাৎ বাইরে থেকে নয়নের আম্মু ডাকে তাদের দুজনকে। তাদেরকে বাইরে আসতে বলে। তারা দেরি না করে বাইরে চলে আসে। মা লামিয়া, তুমি কিছু মনে করো না, আমাদের মধ্যে আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। দোষটা আসলে কারোই না, কিন্তু যে এই কথাগুলো কাঠি করেছে দোষ আসলে তার। এখন যা হবার তা তো হয়ে গেছে, তুমি আর আমাদের উপর কোনো অভিমান রেখো না। কি বলেন আন্টি? দোষটা তো আমাদেরই ছিল। তারপরেও কেন আপনি দুঃখ প্রকাশ করতেছেন? আমি কখনোই আপনাদের উপরে রাগ অভিমান করি নাই। আপনারা যে এত সহজে বিষয়টা বুঝতে পারবেন আমি সেটা ভাবতে পারিনি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এখন। হ্যাঁ, বুঝতে পেরেছি মা। যদি সেই দিন আমাদের কথাগুলো বলা হতো তাহলে আজকে আর এরকম দিন দেখতে হতো না। তবে যাই হোক, যেটা হবার সেটা হয়ে গেছে, সেই বিষয়ে বারবার টেনে নিয়ে আসার কোনো দরকার নেই। আচ্ছা দোস্ত, এখন তাহলে উঠি, বাসায় কেউ নেই, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আর তোরা কিন্তু আজকে বিকেলেই সবাই আমাদের বাসায় চলে আসবি, বুঝতে পেরেছিস তো? কি বলতেছেন? বাসায় যাবেন মানে? আজকে এখানে ঘুরতে এসেছেন, আজকে এখানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, কালকে যাবেন, সমস্যা নেই। এত তাড়া কিসের? তাই বলে এত তাড়াতাড়ি চলে যেতে হবে? না না, এখন কোনোভাবেই যেতে দেওয়া হবে না। আজকে থাকতেই হবে এ বাড়িতে। আচ্ছা, কি এত ইমার্জেন্সি কাজ তোর বল তো, যে আজকে বাসায় যেতেই হবে? আচ্ছা ঠিক আছে, যেহেতু তোর সমস্যা, তাহলে তুই লামিয়াকে নিয়ে চলে যা। আমরা বিকেলের দিকে যাব, নয়নকে সঙ্গে নিয়ে সন্ধ্যার আগে চলে যাব। অনেক ভুল বোঝাবুঝির পর সম্পর্কটা আগের মতো হয়ে গেল। পুরো পরিবারই এখন অনেক হাসি খুশি।
অনেক হাস্যোজ্জ্বলভাবে কথা বলে লামিয়ার পরিবার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল। নয়নের আব্বু থাকার কথা বলেও তারা থাকতে চাচ্ছে না, তাদের বাসায় কাজ আছে। এদিকে নয়ন আর লামিয়ার যেন চোখে চোখে কথা হচ্ছিল, তারা দুজনেই মিষ্টি মিষ্টি হাসছিল। আজকে রাতে আবার তাদের দুজনের দেখা হতে চলেছে, কারণ বিকেলে নয়নের পরিবার আবার লামিয়ার বাড়িতে যাবে। আব্বু, আমার একটু মার্কেটে কাজ আছে, আমি তাহলে মার্কেটে গেলাম। তোমরা যখন বের হও তাহলে মার্কেট থেকে একসাথে আমরা যাবনে। আমাকে ফোন দিও তাহলে। মার্কেটে আবার কি কাজ তোমার? কোনো কেনাকাটা করবে নাকি? না আব্বু, কোনো কেনাকাটা করব না, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আড্ডা দিব, আর তোমরা যখন বের হও তোমাদের সঙ্গে যাব। আমি শুধু আমাকে ফোন দিও, আমি তাহলে বের হলাম। আচ্ছা যাচ্ছ যাও, কিন্তু খাওয়া দাওয়াটা তো করে যাও। না আম্মু, এখন আর খাওয়া দাওয়া করবো না, রাতে খাবো। কথাগুলো বলেই সঙ্গে সঙ্গে নয়ন বের হয়ে চলে গেল মার্কেটে। গিয়ে তার বন্ধু রাকিবের সঙ্গে দেখা, রাকিবের সঙ্গে আড্ডা দিতে দিতে অনেক সময় কেটে যায়। তারপর হঠাৎ লামিয়ার ফোন আসে নয়নের কাছে। নয়ন ফোনটা রিসিভ করে, হ্যাঁ বলুন, এত তাড়াতাড়ি মনে পড়লো আমাকে? কিছুক্ষণ আগেও তো দেখা হলো, কথা হলো, কিছু বলবেন নাকি? একটা কাজে আসছিলাম তো, তাই ভাবলাম তোমাকে একটু ফোন দেই, মিস করতেছি তো তোমাকে। কি বলেন, কোথায় আপনি? আর কোথায় গেছিলেন? এই রোদের সময় চেহারা নষ্ট হয়ে যাবে তো। এই তো আমাদের মার্কেটে আসছি একটু। তুমি কোথায়? আমিও তো আমাদের মার্কেটে, আমি একটু রাকিবের সঙ্গে আড্ডা দিচ্ছি। তাহলে চলো একটু দেখা করি, আঙ্কেল আন্টি যখন আসবে আমরা একসঙ্গে না হয় যাব। একটু আগে না দেখা হলো, আবার দেখা করবেন? এত মিস করতেছেন আমাকে? হ্যাঁ, তোমাকে একটু মিস করতেছি, তোমাকে দেখতে ইচ্ছে করতেছে। তারপরও একটা কথা, কি তোমার সঙ্গে কখনো এই পার্কে ঘুরিনি, ঘোরাঘুরি করব তোমার সঙ্গে। তাহলে তো ভালোই হলো, আমাদের মার্কেটের পাশে একটা পার্ক আছে। তাহলে আপনি একটা রিক্সা নিয়ে এখানে চলে আসুন, একটু পর তো আব্বু আম্মু এখান দিয়ে আপনাদের বাসায় যাবে, তাহলে সবাই একসাথে চলে যেতে পারবো। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। তাহলে তুমি পার্কের দিকে যাও, আমার আসতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তুমি ওখানে গিয়ে অপেক্ষা করো। আর হ্যাঁ, তোমার বন্ধুকে সঙ্গে নিয়ে যাও। একসঙ্গে ঘুরতে গেছো, তাকে আবার রেখে চলে আসলে কেমন দেখায়, সেই জন্য তাকে সঙ্গে নিয়ে যাও। আমরা তো আর বেশি সময় থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার বন্ধু রাকিবকে সঙ্গে নিয়ে যাচ্ছি, আপনি আসুন। নয়ন রাকিবকে সঙ্গে নিয়ে পার্কের দিকে যাচ্ছিল। লামিয়াও একটু পর আসবে। নয়ন আর রাকিব পার্কে ঢুকতেছিল, এমন সময় নীলা আর তার বান্ধবী মারিয়া দেখে ফেলে। মারিয়া নীলা পার্কের পাশের একটি ক্যাফেতে বসে কফি খাচ্ছিল। অন্যের সঙ্গে মারিয়া নীলাকে বিষয়টা বলে। নীলা, ওই দেখ তোর পছন্দের মানুষ নয়ন পার্কের মধ্যে যাচ্ছে। কি বলিস? ওর সঙ্গে কি ওর ওয়াইফও আছে নাকি? কই, ওর সঙ্গে তো ওর ওয়াইফ দেখলাম না, ওর সঙ্গে তো মনে হয় রাকিবকে দেখতে পেলাম। তাহলে চল আজকে পার্কের মধ্যে নয়নের সঙ্গে কথা বলবো, আজকে একটা ফয়সালা করব, ওকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আজকেও আমাকে এভাবে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবে না ওরা, ওকে আমি কষ্ট দিয়ে ছাড়বো। তাহলে চল, আর দেরি না করে তাড়াতাড়ি ভিতরে যাই, আবার যদি ওরা চলে যায়। এই বলে মারিয়া আর নীলা পার্কের মধ্যে ঢুকে গেল। গিয়ে দেখে রাকিব আর নয়ন পার্কের মধ্যে একটা বেঞ্চে বসে আছে আর বাদাম খাচ্ছে। এটা দেখে নীলা রাগ হয়। নীলা গিয়ে নয়নের হাত থেকে বাদামের প্যাকেটটা ফেলে দেয়। নয়ন তো অবাক, নীলা কিভাবে জানতে পারলো যে সে পার্কে এসেছে। সে এখন ভয় পেতে শুরু করেছে, কারণ একটু পরেই লামিয়া আসবে পার্কে। এসে যদি দেখে ও নীলার সঙ্গে কথা বলতেছে, তাহলে ওকে ভুল বুঝবে। কি ব্যাপার, তুই এখানে? মানে তুই কিভাবে জানতে পারলি যে আমি পার্কে এসেছি? আমি পাশেই ক্যাফেতে বসে কফি খাচ্ছিলাম, তোদের দুজনকে ঢুকতে দেখে এখানে আসলাম। আমাকে কষ্ট দিয়ে পার্কে এসে বাদাম খাওয়াচ্ছে। এখানে এসেছিস কেন? কি চাস আমার কাছ থেকে? দেখ, বারবার সিন ক্রিয়েট সৃষ্টি করিস না। তুই কিন্তু জানিস আমি বিয়ে করেছি, তারপরও তুই আমাকে এভাবে বিরক্ত করতেছিস কেন? তোর কি কোনো লজ্জা শরম নেই নাকি? লজ্জা শরম মানে? নয়ন, তুই কিন্তু জানতি যে নীলা তোকে পছন্দ করে, আর আমি যতদূর জানি তুইও নীলাকে একটু একটু পছন্দ করতি। হঠাৎ করে এভাবে বিয়ে করলি, নীলার কথা একবারও ভাবলি না? নীলা তোর জন্য কত কষ্ট পেয়েছে সেটা তুই জানিস, আবার এখন বলতেছিস লজ্জা করে না? দেখ মারিয়া, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করিস না প্লিজ। তুই নীলাকে বোঝা আমার বিয়ে হয়ে গেছে, এখন আমাকে ভুলে যেতে বল, বাস্তবতা মেনে নিতে বল।
নয়ন এভাবে কথা বলছিল, নীলাকে বোঝানোর চেষ্টা করছিল। দেখে নয়নের ওয়াইফ আসতেছে। নয়নের ওয়াইফকে আসতে দেখে নয়নকে সজোরে জড়িয়ে ধরল, যাতে নয়নের ওয়াইফ নয়নকে ভুল বুঝে। নয়ন অনেক চেষ্টা করতেছিল নীলাকে সরানোর, কিন্তু নীলা অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। এরকম করতে করতে দূর থেকে লামিয়া সব দেখে ফেলে। লামিয়া সঙ্গে সঙ্গে দৌড়ে এসে ধাক্কা দিয়ে দুজনকে সরিয়ে দেয়। কি ব্যাপার নয়ন, তোমাকে না কতবার বলেছি যে এই মেয়ের সঙ্গে আর কখনো কথা বলবে না, দেখা করবে না, তারপরেও তুমি এই মেয়ের সঙ্গে দেখা করছো কেন? আবার এই মেয়ে তোমাকে জড়িয়ে ধরে আছে। আমার কিন্তু সহ্য হচ্ছে না, আমার মাথায় কিন্তু আগুন জ্বলতেছে। তুমি এটা কি করে করতে পারলে? দেখুন, আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন। আপনি আমাকে পার্কে আসতে বলছেন, আমি পার্কে এসেছি, কিন্তু পার্কে আসার সময় নীলা আমাকে দেখে ফেলে। নীলা এসে আমার সঙ্গে ঝামেলা করতেছে, আমার সঙ্গে তর্কাতর্কি করতেছিল যে কেন আমি আপনাকে বিয়ে করেছি। এটা নিয়ে অনেকক্ষণ যাবৎ তর্কাতর্কি করতেছিল, কিন্তু হঠাৎ এসে আমাকে জড়িয়ে ধরে। আমি অনেক সারানোর চেষ্টা করেছি, এর মধ্যে হঠাৎ আপনি এসে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এই মেয়ে, তোমার কি সমস্যা? তুমি কি চাচ্ছ বলো তো? তোমার মতলব কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। তোমার কি মনে হয় আমি এত সহজে আমার হাজবেন্ডকে ভুল বুঝবো? দূর থেকে তো আমি সবই দেখতেছি। তুমি আমাকে দেখে নয়নকে জড়িয়ে ধরেছো। তুমি কি মনে করেছো তোমার এই অভিনয় দেখে আমি নয়নকে ভুল বুঝবো? এতই সোজা? আমি নয়নকে আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আপনি কে? আপনি এখানে কথা বলবেন না। আপনাকে আমি চিনি না, আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি না। আমি কথা বলবো শুধু নয়নের সঙ্গে, কারণ আমি নয়নকে ভালোবাসি। নয়নকে আমি যেভাবেই হোক আমার করেই নিব। নীলার কথা শুনে লামিয়া নিজেকে আর ঠিক রাখতে পারল না। সঙ্গে সঙ্গে লামিয়া নীলার গালের উপর ঠাস ঠাস করে একটা চর মেরে দিল। নীলা গাল ধরে বেঞ্চের উপর বসে পড়ল। নীলাও লাফ দিয়ে উঠে লামিয়াকে চর মারতে যাবে, এরই মধ্যে নয়ন আবার নীলাকে সজোরে চর মারে। তুই কি কাজটা ঠিক করলি? তোকে এত ভালোবাসতাম, আজকে তুই আমাকে এভাবে চর মারলি? এটাই কি ভালোবাসার প্রতিদান ছিল নাকি? দেখ, তোকে আগেও বলেছি, এখনো বলতেছি, তোকে আমি ভালোবাসি না। আর তুই কেন বুঝতে পারতেছিস না আমি বিয়ে করেছি? তুই এখন আমাকে বিরক্ত করা বাদ দে, তুই অন্য কাউকে খুঁজে নে। এই মেয়ে, তুই কি বুঝতে পারছিস না নাকি যে ওর বিয়ে হয়ে গেছে? সবকিছু জানা সত্ত্বেও তুই কেন বারবার এরকম ঝামেলা করতে আসিস? আর একবার যদি তোকে দেখি এরকম কোনো কিছু করতে, সেদিন কিন্তু তোকে আমি ছেড়ে কথা বলবো না, তোকে আমি একদম মেরে ফেলবো। কিন্তু আমার হাজবেন্ডকে যদি আর একটাবার ডিস্টার্ব করিস তাহলে তোর খবর আছে। এরপরে সোজা গিয়ে তোর পরিবারকে কমপ্লেন করে আসবো। আচ্ছা, আপনারা ওর বাড়িতে কমপ্লেন করতে হয় না, আমি ওকে বোঝাচ্ছি। এরপর আর কখনোই নয়ন ডিস্টার্ব করবে না। আপনি প্লিজ ওর পরিবারকে কিছু বলবেন না। ওর পরিবার যদি জানতে পারে তাহলে ওকে মেরে ফেলবে। এরপরে আর এরকম কিছুই হবে না, কথা দিলাম আপনাকে। বন্ধু রাকিব, নীলা আর মারিয়াকে ভালোভাবে বুঝিয়ে দে তো, আমার আর কথা বলতে ভালো লাগতেছে না। দেখ নীলা, আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না। তুই কিন্তু জানিস নয়নের বিয়ে হয়ে গেছে, তারপরও কেন আবার ওকে ডিস্টার্ব করিস? তুই কি চাস নয়নের সংসারটা এখন ভেঙে যাক? তুই ওকে ভুলে যা, তুই অন্য কাউকে খুঁজে নে। এরকম আর করিস না প্লিজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আসলে আমি ভুল করে ফেলেছি। আজকে কথা দিলাম কখনো আর নয়নকে ডিস্টার্ব করব না, এমনকি ওর সঙ্গে কথা বলবো না। নয়নের সামনে আর কখনোই গিয়ে আমি দাঁড়াবো না। তোমাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি অনেক ভুল করেছি। আমাকে সবাই ক্ষমা করে দিবে আশা করতেছি। আর কখনো এরকম কিছু করিস না নীলা। তোর মান সম্মান আছে, আমার মান সম্মান আছে, তার উপর আমার কিন্তু এখন ওয়াইফ আছে, তাই এরকম কিছু করিস না। আর আমি তোকে মেরেছি, আমার ওয়াইফ তোকে মেরেছে, এটার জন্য মন খারাপ করিস না। রাগের মাথায় হয়ে গেছে, আমার জন্য মনে আর কোনো রাগ অভিমান রাখিস না। ভালো থাকিস তুই। হ্যাঁ নীলা, তুমি কিছু মনে করো না, আমি রাগের মাথায় তোমাকে আঘাত করেছি। কিন্তু দেখো, কোনো মেয়ে কি এটা মেনে নিতে পারবে তার হাজবেন্ডকে অন্য একটা মেয়ে জড়িয়ে ধরে আছে? তাই এরকম আর করো না প্লিজ। এবার যদি এরকম কিছু করো তাহলে কিন্তু আমি অনেক বড় স্টেপ নিব। তাই আজকে থেকে সবকিছু ভুলে যেও। নীলা চল বাসার দিকে যাই। আজকে থেকে আর তুই নয়নের সঙ্গে কথা বলবি না, ওর সঙ্গে দেখা করবি না। এখন তাড়াতাড়ি বাসায় চল। নীলাকে মারিয়া টেনে বাসার দিকে নিয়ে যাচ্ছিল। নীলা এবং মারিয়া তাদের ভুল বুঝতে পেরেছে, তাদের যে কাজগুলো করা ঠিক হয়নি সেটা তারা উপলব্ধি করতে পেরেছে। কিন্তু এবার আর লামিয়া নয়নকে ভুল বোঝেনি, নয়নের পাশে দাঁড়িয়ে সেটা বুঝিয়ে দিয়েছিল লামিয়া। লামিয়া যে নয়নকে কত ভালোবাসে সেটারই প্রমাণ
লামিয়া দিয়ে দিল আজকে। ধন্যবাদ আপনাকে আমার পাশে থাকার জন্য। আমি তো ভেবেছিলাম আজকে আমি শেষ। কেন তুমি এরকম ভেবেছিলে কেন? তুমি কি ভাবছো এত সহজে তোমাকে আমি ভুল বুঝবো? আমি জানি যে ওই মেয়েটা তোমাকে ডিস্টার্ব করে, সেই জন্য আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি। তোমাকে আমি ভালোবাসি। তোমাকে যদি বিশ্বাস না করি তাহলে কাকে বিশ্বাস করব বলো? এভাবে সারা জীবন আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন, আমাকে কখনো ভুল বুঝবেন না। আমার উপর বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। ভালোবাসা কখনোই কমবে না আপনার উপর। অবশ্যই আমি সারা জীবন তোমার পাশে থেকে যাব, তোমার জন্য মরে যাব। তোমাকে আমি আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব, কখনো তোমাকে একা বোধ করতে দিব না। তার দুজনে এরকম কথা বলতে বলতে দুজনে হাত ধরে হাঁটতে শুরু করেছে। তাদের ভালোবাসা যেন আরো গভীর হয়েছে, একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা আরো বেশি বেড়ে গেছে।